হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সো আইসিটি ওয়ান শট ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি আলোচনা করব ওয়েব ডিজাইন অ্যান্ড HTML অধ্যায়টি। সো তোমরা জানো যে এই অধ্যায় থেকে কিন্তু আমাদেরকে 10 মার্ক অ্যান্সার করতে হবে। সো আমরা যখন এই ক্লাসটা সম্পূর্ণভাবে শেষ করতে পারবো ভালো করে, আমি কিন্তু ক্যাপাবল হব যে এই অধ্যায় থেকে আমি 10 মার্ক অ্যান্সার করার। সো এ হচ্ছে আমাদের আজকের আউটলাইন। আমরা আজকের লেকচারে এই টপিকগুলা কভার করার চেষ্টা করব। URL। সো এই টপিকটা থেকে কিন্তু তুমি অনুধাবনমূলক কোশ্চেন অ্যান্সার করতে হবে। মানে হচ্ছে তোমাকে এই টপিক থেকে 2 মার্ক অ্যান্সার করতে হবে যদি এই টপিকটা থেকে কোশ্চেন আসে। সেক্ষেত্রে URL সম্পূর্ণ ফুল ফর্মটা কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সো নর্মালি আমরা যেই লিঙ্কগুলো জানি, যে আমরা মূলত যে লিঙ্কগুলো আমরা শেয়ার করি, সেই লিঙ্কগুলাই হচ্ছে মূলত URL। সো URL কীভাবে আসছে সেটা হচ্ছে যে 1995 সালের দিকে টিম বার্নার্স-লি নামক একজন মানুষ, উনি ইন্টারনেটের সাথে সংযুক্ত যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোকে পৃথক করার জন্য একটা নাম ব্যবহার করা হয়েছে এবং ওই নামটাই URL। সো URL এর পূর্ব নাম ছিল হচ্ছে URI, যেটার ফুল ফর্ম ছিল ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার। ওকে, সো এটা হচ্ছে বর্তমান নাম এবং URI হচ্ছে এটার পূর্ব নাম। সো আমরা নর্মালি যদি একটা লিঙ্ক লিখি, যেমন ধরো আমাদের যদি একটা ফেসবুকের আমরা যদি লিঙ্কটা লিখি, সেক্ষেত্রে কী লেখা যায় যে http://www.facebook.com। সাপোজ ধরো এটা হচ্ছে একটা লিঙ্ক। সো আমি যখন এই লিঙ্কটাতে ক্লিক করব তাহলে কোথায় যাব? ফেসবুকের লগইন পেজে যাব, তাই না? সো এটা হচ্ছে লিঙ্ক। এবং এই আমরা জানি যে কি রিসোর্স, অনেকগুলো রিসোর্স নিয়ে একটা URL গঠিত হয়। সেক্ষেত্রে এখানে সবগুলো কি একটা রিসোর্স। সো এখানে যে HTTP যে অংশটুকু আছে, এই অংশটুকু এটাকে বলা হচ্ছে প্রোটোকল। এটাকে প্রোটোকল বলে। সো প্রোটোকল আসলে জিনিসটা কি? আমরা প্রোটোকল কি জানি যে প্রোটোকল হচ্ছে একটি নীতি, প্রোটোকল একটি নিয়ম বা নীতি, যেই নীতিটার সাহায্যে তারা নিজেদের মধ্যে ডাটা আদান প্রদান করবে। সো এখানে হচ্ছে HTTP। সো HTTPর যে নীতিটা আছে সেই নীতি মেনটেন করেই কিন্তু ফেসবুক তাদের নিজস্ব যে ডাটাগুলো আছে ডাটাগুলো আদান প্রদান করবে। এরপরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে www। এটাকে বলে কি? এটার নাম হচ্ছে সাবডোমেন। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফেসবুক, এটাকে বলা হচ্ছে ডোমেইন নেম। এবং ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে .com। সো .comকে সংক্ষেপে TLD বলে, এবং যেটা ফুল ফর্ম হচ্ছে টপ লেভেল ডোমেইন। ওকে, সো এই হচ্ছে আমাদের ফেসবুকের লিঙ্ক। এখন সাপোজ ধরো আমি কি চাইতেছি, আমি চাইতেছি হচ্ছে কোনো একটা প্রোফাইলে সরাসরি চলে যাবে, যে আমি ফেসবুকে লগইন পেজে যাব না, আমি কারোর প্রোফাইল কপি করছি, লিঙ্ক কপি করছি, এবং সেখানে আমি যদি কাউকে মেসেঞ্জারে সেন্ড করি সে সরাসরি ফেসবুক প্রোফাইলে চলে যাবে। সাপোজ ধরো আমি লিখলাম ওকে স্ল্যাশ দিয়ে আমার ফেসবুক আইডি আল নোমান জনি। সো এ হচ্ছে নর্মালি একটা লিঙ্ক। সো আমি যখন এই লিঙ্কটাতে ক্লিক করবো তাহলে কি হবে? সরাসরি আমার প্রোফাইলে চলে যাবে। তো এখানে যে নামটা আল নোমান জনি, যে নামটা, এই নামটা মূলত কী রিপ্রেজেন্ট করতেছে? আমাকে রাস্তা বলে দিতেছে যে আমি আসলে কোন রাস্তায় যাব। তাহলে এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় হচ্ছে ডেস্টিনেশন বা গন্তব্য, ডেস্টিনেশন পথ, যে গন্তব্য আমি কোথায় যাব। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে www থেকে শুরু করে এবং .com পর্যন্ত এই সম্পূর্ণটাকে রিসোর্স নেমও বলা হয়। ওকে, এ হচ্ছে সম্পূর্ণ URL এবং এটার হচ্ছে বিভিন্ন অংশ চিহ্নিতকরণ। তোমাদের পরীক্ষায় এই টপিকটা থেকে উদ্দীপক একটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমাকে বলবে হচ্ছে যে এই লিঙ্কের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করো। সো এ হচ্ছে তোমাদের URL টপিক। সো আমরা নেক্সটে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েবসাইট। ওকে, সো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ওয়েবসাইটের ভূমিকা অপরিসীম। আমরা ওয়েবসাইট ছাড়া নর্মালি এখন চলতেই পারি না, তাই না? ওয়েবসাইট আসলে জিনিসটা কি, তাই না? ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে, দেখো আমাদের ইন্টারনেটের সাথে যে সংযুক্ত থাকে ওয়েব সার্ভারে রাখা যে ইনফরমেশনগুলো আছে, আমরা আমাদের চাহিদা মতো আমরা কোনো কিছু সার্চ করি, যেখানে আমরা অনেকগুলো ছবি পাই, যেখানে আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে থাকি। সো এটা হচ্ছে মূলত ওয়েবসাইট, যে ওয়েব সার্ভারে রাখা ছবি ইনফরমেশন আমরা কালেক্ট করে থাকি। সো ওয়েবসাইট মূলত হচ্ছে দুই ধরনের।
ওয়েব স্ট্যাটিক অ্যান্ড কি অ্যান্ড হচ্ছে ডাইনামিক। সো আমাদের দুই ধরনের ওয়েবসাইট নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সো এখান থেকেও কিন্তু তুমি 2 মার্কের কোশ্চেন পেয়ে যাবে একটা, বিশেষ করে হচ্ছে ডাইনামিক থেকে কিন্তু তুমি 2 মার্ক কোশ্চেন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, সো মূলত এখানে খেয়াল করো যে আসলে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট আসলে জিনিসটা কি। তো চলো আমরা একটু স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে একটু কম্পেয়ার করে দেখি। তো এখানে দেখো আমি পার্থক্যটা লিখে রাখছি। সো এখানে আমি কী বলছি খেয়াল করো, স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমি কী বলছি, থিম এবং কন্টেন্ট নির্দিষ্ট থাকে। সো এক্ষেত্রে আসলে আমরা খুবই বুঝতে পারতেছি যে এখানে স্ট্যাটিক যে ওয়েবসাইটগুলোতে আছে এখানে কোনো প্রকার কোনো আপডেট করা যাবে না, যা আছে তাই থাকবে। আমরা জাস্ট এখানে ভিজিট করব এবং যেই ইনফরমেশনগুলো আছে আমরা শুধুমাত্র ওই ইনফরমেশনগুলোই দেখব, যে এখানে কোনো প্রকারের কোনো কন্টেন্ট আপডেট করা হবে না। আর ডাইনামিক ওয়েবসাইটে কি রান টাইমে পরিবর্তন হয়, যে আমি একটা ওয়েবসাইটের মধ্যে আছি থাকা অবস্থায় যদি আমার নেট কানেক্ট থাকে সেক্ষেত্রে ওনারা যদি কোনো আপডেট দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক সেটা আপডেট হয়ে যাবে, দ্রুত লোড হয়। কেন দ্রুত লোড হয়? কারণ তুমি একটা জিনিস কম্পেয়ার করে দেখো, ধরো একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ছবি আছে, অনেকগুলো ভিডিও আছে, তোমার নেট স্লো, সেক্ষেত্রে কি ওই ছবিটা লোড হইতে হবে না সম্পূর্ণ ওয়েবসাইটটা তোমার সামনে আসার জন্য, ওই ভিডিওটাও লোড হইতে হবে। তো ছবি, ভিডিও, কমেন্ট সবগুলা লোড হইতে হইতে কিন্তু একটু টাইম লাগে, তাই না? যেহেতু স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে এসব নাই, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এটা লোড হয়ে যায়। কিন্তু খেয়াল করে দেখো ডাইনামিকে কিন্তু লোড হইতে একটু দেরি হয়। কারণ কি? কারণ এখানে ইউজারের কমেন্ট থাকে, ওখানে ছবি দেওয়া থাকে, তুমি কমেন্টে ছবি কমেন্ট করতে পারো, ওনারা তোমাকে ভিডিও সাজেস্ট করতেছে, তুমি ভিডিও দেখতে পারতেছো। তো সম্পূর্ণগুলো কিন্তু তোমার সামনে শো করা পর্যন্ত কিন্তু এটা লোডিং হয়, তাই না? সেজন্য বলা যায় কি ডাইনামিক ওয়েবসাইটে একটু লোড হইতে একটু টাইম লাগে। ডাটাবেস ব্যবহার করে না। সো ডাটাবেস বলতে আমরা আসলে কী বুঝি? ডাটাবেস হচ্ছে একটা স্টোরেজ, আমরা যেরকম মেমোরি কার্ড ইউজ করি, তো ওয়েবসাইটের ক্ষেত্রেও যেই মেমোরিটা আমরা ইউজ করি সেটাকে বলে কি ডাটাবেস বলে। সো ডাটাবেস ব্যবহার করে না। কেন ব্যবহার করে না? কারণ এখানে আমরা ইউজার যারা আছি কোনো প্রকার কোনো কমেন্ট করতে পারতেছি না, এবং হচ্ছে আমরা কোনো ছবি কমেন্ট করতেছি না, ওনারা কোনো ছবি আপলোড দিতেছে না, মানে যা আছে তাই। সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো ডাটাবেসের প্রয়োজন পড়ে না। ডাইনামিকের ক্ষেত্রে কি দেখো ডাটাবেসের প্রয়োজন পড়ে। কারণ কি? তুমি নর্মালি ফেসবুকের কথাই চিন্তা করো, ফেসবুকে কী করি যে আমরা ছবি আপলোড দিই, তাই না? আমরা ভিডিও আপলোড দিই। সো এই যে ছবি আপলোড দিতেছি, ভিডিও আপলোড দিতেছি, কোথাও না কোথাও তো স্টোর করা আছে। সো যেখানে স্টোর করা আছে সেটাকে কি বলে? ডাটাবেস বলে। সো আমরা এই জন্য কি ডাইনামিক ওয়েবসাইটে কী বলবো, যে ডাটাবেস ব্যবহার করা হয়। এরপরে খেয়াল করে দেখো যে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট কী করে লিখি, যে HTML এবং CSS ব্যবহার করে, শুধুমাত্র দুইটা মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে কিন্তু আমরা স্ট্যাটিক ওয়েবসাইটটা শেষ করতে পারতেছি। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট যেহেতু একটু আপডেট ওয়েবসাইট, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাক এন্ডের কাজও করতে হয়। সেক্ষেত্রে PHP, ASP.NET, JSP গুলো ব্যবহার করা হয়। একটু এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে খেয়াল করো যে স্ট্যাটিকের ক্ষেত্রে কিন্তু পোর্টফোলিও সাইট। তো পোর্টফোলিও সাইট আসলে কি বোঝায়? যেমন হচ্ছে CV টাইপের, হ্যাঁ, যে আমার সম্পর্কে আমি যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো একটা ওয়েবসাইটের মধ্যে প্রকাশ করব, তাই না? সো আমার ছবি তো আর চেঞ্জ হবে না, আমার চেহারা তো চেঞ্জ হবে না, তাই না? সো এগুলো হচ্ছে পোর্টফোলিও সাইট। আর ডাইনামিকের যে ওয়েবসাইটগুলো আছে সেটা কি দেখো নিউজ পোর্টাল, রেগুলার কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু নিউজ আসতেছে, প্রতি ঘন্টায় ঘন্টায় নিউজ আপডেট হচ্ছে। সো নিউজ পোর্টাল কিন্তু অবশ্যই ডাইনামিক ওয়েবসাইট হবে। তারপরে দেখো হচ্ছে ক্রিকেট স্কোর লাইভ দেখি আমরা, বল বাই বল কিন্তু রানগুলো আপডেট হয়, তাই না? সো বল বাই বল আপডেট করার জন্য কিন্তু আমাদেরকে ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার করতে হবে। বিশেষ করে হচ্ছে সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে এগুলোও ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার করা হয়। সো এই টপিকটা কিন্তু তোমাদের অনুধাবনমূলক কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। সো এখান থেকে কি আসতে পারে? এই টপিকটা থেকে কোশ্চেন আসতে পারে হচ্ছে প্রথমত স্ট্যাটিক এবং ডাইনামিকের মধ্যে পার্থক্য। সো স্ট্যাটিক এবং ডাইনামিকের মধ্যে তুলনামূলক আলোচনা করো। আরেকটা যে কোশ্চেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট। পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট ব্যাখ্যা করো। এক্ষেত্রে যদি এখানে কিন্তু তোমাকে বলে দেয় নাই যে কোন ধরনের ওয়েবসাইট নিয়ে তোমাকে আলোচনা করতে বলছে, তো তুমি একটু চিন্তা করে বলো তো যে পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট কোনটা? যেটা রেগুলার আপডেট হয়, সময়ে সময়ে আপডেট হয়, ডে বাই ডে আপডেট হয়, অবশ্যই এটা কি ডাইনামিক ওয়েবসাইট। সো পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট সম্পর্কে যখন তোমাকে আলোচনা করতে বলবে সেক্ষেত্রে অবশ্যই তুমি ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবা। ওকে, তো নেক্সট আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ট্রাকচার অফ ওয়েবসাইট। স্ট্রাকচার অফ ওয়েবসাইট। সো তোমরা শিওর থাকো যে এই টপিকটা থেকে কিন্তু তোমাকে 3 এবং 4 মার্কের জন্য যে কোনো একটা অ্যান্সার করা
লাগবেই, কারণ এই টপিকটা ছাড়া সৃজনশীল কমপ্লিট হয় না। সো এই টপিকটা দিয়েই সৃজনশীল কমপ্লিট করা হবে। সো স্ট্রাকচার অফ ওয়েবসাইটের ক্ষেত্রে আমি জাস্ট একটু বাংলাটা লিখে দিই, সেটা হচ্ছে কি ওয়েবসাইটের অবকাঠামো। ওকে, সো ওয়েবসাইটের অবকাঠামো আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে আমরা নর্মালি কি একটা বিল্ডিং তৈরি করি এবং সেই বিল্ডিংয়ের একটা নকশা তৈরি করা হয়, বা একটু যদি চিন্তা করো যে রুমের যে ইন্টেরিয়র ডিজাইন করি আমরা, যে প্রথমে কী থাকবে, ড্রয়িং স্পেস থাকবে, তারপর ডাইনিং স্পেস থাকবে, তারপর আমাদের রুমে বেডরুম থাকবে, বারান্দা থাকবে, ওয়াশরুম থাকবে, এই সকল যে আমরা একটা সেট আপ তৈরি করি আগে থেকেই, যে কোন রুম থেকে কোন রুমে যাওয়া যাবে, কোন রুম থেকে বেলকনি থাকবে, কোথায় থেকে ওয়াশরুমটা কাছে হবে, এই যে আমরা একটা স্ট্রাকচার তৈরি করতেছি, সেম টু সেমভাবেও ওয়েবসাইটের ক্ষেত্রেও কিন্তু একটা স্ট্রাকচার ফলো করা হয়, তাই না? সো প্রথমত দেখো, আমরা জাস্ট একটা বেসিক স্ট্রাকচার দেখি, বেসিক স্ট্রাকচার যেটা হচ্ছে যে নর্মালি মানে কমন যেটা। তো নর্মালি কী হয় যে আমরা যেই ওয়েবসাইটে যাই, প্রথমত আমরা কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করার পর যেই পেজটা সর্বপ্রথম ওপেন করা হয় সেই পেজটাকে কী পেজ বলা হয়? সেই পেজটাকে হোম পেজ বলা হয়। সব এটা ধরো হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম এবং প্রবেশ করার পর প্রথমেই যে পেজটা ওপেন করা হয়েছে সেই পেজটাকে আমরা কী পেজ বলি? হোম পেজ বলি। একটু ফেসবুকের সাথে যদি কম্পেয়ার করে দেখো, ফেসবুকে ধরো আমরা হোম পেজে গেলাম, হোম পেজে যাওয়ার পরে আমি কিন্তু চাইলেই আরও একাধিক অপশন পাইতেছি অন্য কোথাও যাওয়ার। যেমন ধরো এটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্টের যে অপশনটা আছে সেখানে, এটা হচ্ছে ধরো ভিডিওর জন্য অপশন আছে, এটা ধরো হচ্ছে নোটিফিকেশনের জন্য অপশন আছে। সো এই অপশনগুলো কিন্তু আমি হোম পেজে যাওয়ার পরেই পাবো। তো এই পেজগুলো কিন্তু হোম পেজের সাথে সরাসরি কানেক্ট। সো আমরা এখান থেকে আরেকটা সংজ্ঞা শিখতে পারি, সেটা হচ্ছে হোম পেজের সাথে সরাসরি কানেক্ট যে পেজগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে মেইন সেকশন। মেইন সেকশন বা বাংলাতে বলা হচ্ছে কি? প্রধান শাখা। সো প্রধান শাখার সংখ্যাটা কি? হোম পেজের সাথে সরাসরি কানেক্ট থাকবে। সো প্রধান শাখাতে যাওয়ার পরে কিন্তু আমার ওয়েবসাইট প্রবেশ করা শেষ হয়ে যায় না, তাই না? সো ফ্রেন্ড রিকোয়েস্টে যাওয়ার পরও আমি একাধিক অপশন পাইতে পারি, আরও একাধিক অপশন থাকতেই পারে, তাই না? ধরো হচ্ছে নোটিফিকেশন পেজে যাওয়ার পরও আমার এখানে আরও একাধিক অপশন থাকতে পারে। সো এই যে পেজগুলো আছে, মানে মেইন সেকশনের সাথে যে পেজগুলো আছে, এই পেজগুলোকে কি বলে? এই পেজগুলোকে বলা হচ্ছে সাব সেকশন। মানে কি? মানে হচ্ছে উপশাখা, তাই না? সো তোমরা এখন বলতে পারো যে উপশাখার মধ্যেও তো আরও অনেকগুলো পেজ থাকতে পারে, তাহলে সেই পেজগুলোর নাম কি? সো হোম পেজের সাথে সরাসরি কানেক্ট থাকে যে পেজগুলো, এগুলোকে বলা হচ্ছে মেইন সেকশন, এবং মেইন সেকশনের পরে যতগুলো পেজ আসবে সবগুলোকেই বলা হচ্ছে সাব সেকশন বা উপশাখা। এ হচ্ছে বেসিক স্ট্রাকচার, যে আমরা এই স্ট্রাকচারটা ফলো করেই মূলত হচ্ছে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। সো তোমাদের পরীক্ষায় যদি কখনো আসে যে ওয়েবসাইটের বেসিক যে কাঠামোটা আছে সেই কাঠামোটা ব্যাখ্যা করো, সেক্ষেত্রে কিন্তু তুমি এটা লেখা দিলেই কিন্তু 2 পাবা। জাস্ট পাশে একটু ইন্ডিকেট করে দিবা যে এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে মেইন সেকশন এবং এটা হচ্ছে সাব সেকশন, ঠিক আছে? এই টপিকটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন একটু খেয়াল করো যে আমরা মূলত যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রাকচারের। ওয়েবসাইটের টোটাল কয়টা আছে? মূলত আমাদের 4টা স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত যে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ট্রি অর হায়ারার্কিক্যাল। উচ্চারণটা একটু ভালো করে দেখবা, হায়ারার্কিক্যাল, ট্রি অর হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। তারপর আমরা যে স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, লিনিয়ার। তারপরে দেখব হচ্ছে নেটওয়ার্ক, এবং ফাইনালি যেটা দেখব সেটা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। সো আমাদের বইয়ে জাস্ট এই 4টা স্ট্রাকচার সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। সো এখান থেকে ট্রি স্ট্রাকচারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সো লিনিয়ার স্ট্রাকচারটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট, নেটওয়ার্ক স্ট্রাকচার এবং লিনিয়ারটাও মোটামুটি ইম্পর্ট্যান্ট, এবং হাইব্রিড ইম্পর্টেন্ট। সো তোমরা মোটামুটি দেখো এই 4টা টপিক থেকে কিন্তু অ্যান্সার করে আসবে, এখান থেকেও কিন্তু আসলে কমন দেওয়ার কোনো কিছু নাই। তারপরেও আমরা কোশ্চেন অ্যানালাইজ করে যেটা দেখতে পারছি সেটা হচ্ছে কি ট্রি এবং নেটওয়ার্কের প্রায়োরিটিটা সবথেকে বেশি। তো এখন আসো আমরা প্রথমত যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রি স্ট্রাকচার। সো ট্রি আসলে আমরা বুঝতেই পারতেছি যে কি আসলে আমরা এখানে গাছ বা গাছ রিলেটেড কিছু একটা নিয়ে আলোচনা করা হবে। সো এখন একটু চিন্তা করো, ধরো আমি কোনো একটা কলেজের বা কোনো একটা কলেজে আমি দেখতে চাইতেছি যে সায়েন্স ডিপার্টমেন্টে কী কী সাবজেক্ট আছে, কমার্স ডিপার্টমেন্টে কী কী সাবজেক্ট আছে।
সো এটার জন্য আমাকে প্রথমত কোথায় ভিজিট করতে হবে, আমাকে প্রথমত কলেজের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর কলেজের ওয়েবসাইটে যখন আমি যাব, সর্বপ্রথম যেই পেজটা ওপেন হবে সেই পেজটার নাম কি, একটু আগে তোমরা পড়ে আসছো, সেই পেজটার নাম কি, হোম পেজ। ধরো আমি গেলাম হচ্ছে আমার কলেজের হোম পেজে, এটাকে বলে কি হোম পেজ। এখন ধরো তুমি কলেজের হোম পেজে চলে গেলা, তো তোমার টার্গেট কি, তোমার টার্গেট হচ্ছে কোন ডিপার্টমেন্টে কী কী সাবজেক্ট আছে। তো অবশ্যই তুমি আগে কি চুজ করবা, যে কোন কোন ডিপার্টমেন্ট ওই কলেজের মধ্যে আছে। সো আমরা কী করব, এখান থেকে অপশন চুজ করব। সাপোজ ধরো আমি এটা লিখলাম হচ্ছে সায়েন্সের জন্য, এটা লিখলাম কমার্সের জন্য, এবং এটা হচ্ছে আর্টসের জন্য। সো আমি চাইতেছি কি সায়েন্স ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো আছে এগুলো দেখবো। তো তুমি হোম পেজে যাওয়ার পর কোন অপশনটা চুজ করবা, অবশ্যই এটা চুজ করবা। তো সায়েন্সে যাওয়ার পরে কি দেখাবে, যে ডিপার্টমেন্টে কোন কোন সাবজেক্ট আছে, তাই না? তো ধরো হচ্ছে ফিজিক্স দেখাইলো, কেমিস্ট্রি, বায়োলজি। যখন তুমি আর্টসে যাবা সেক্ষেত্রে ধরো দেখাইলো হচ্ছে বাংলা, ইংলিশ। তো এই যে স্ট্রাকচারটা আমরা দেখলাম, এই স্ট্রাকচারে দেখো খুবই ইজি হয়েছে না, যে আমি প্রথমত আমাকে অপশন চুজ করতে দেওয়া হয়েছে, এবং সেই অপশনটা সিলেক্ট করেই কিন্তু আমি আমার টার্গেট যে ডেস্টিনেশন ছিল, যে আমি আসলে কী দেখতে চাচ্ছি, ওইগুলো কিন্তু খুব ইজিলি বের করা গেল, তাই না? সো ট্রি স্ট্রাকচারটা মূলত কি, যে এই দেখো শাখা, প্রধান শাখা, উপশাখা। সো শাখা প্রশাখার উপর ভিত্তি করে যে স্ট্রাকচারটা গঠন করা হয় সেটাই হচ্ছে ট্রি স্ট্রাকচার। এবং ট্রি স্ট্রাকচার কি হোম পেজ নির্ভর হয়। সো আমাকে হোম পেজেই আগে অবশ্য থাকতে হবে, তারপরে আমার যেখানে যাওয়া দরকার আমি সেখানে যাব। সো তোমাদের পরীক্ষায় কিন্তু জাস্ট এরকম একটা স্ট্রাকচার তুলে দেওয়া হবে উদ্দীপকে, তোমাকে এই স্ট্রাকচার দেখেই বুঝে নিতে হবে যে এই স্ট্রাকচারটা আসলে কোন ধরনের স্ট্রাকচার এবং কি এক্সপ্লেন করতে জানা হয়েছে তোমার কাছে। তো সাপোজ ধরো এখানে যদি এরকম করে দেওয়া থাকতো, সো এটাকে ধরো আমি দিলাম হচ্ছে হোম পেজ, এবং আমি এটা চিত্রটা এইভাবে আঁকলাম বা স্ট্রাকচারটা এভাবে দেখাইলাম। হতেই পারে পরীক্ষার মধ্যে কোশ্চেন এভাবে। দেখো এটাও কিন্তু শাখা উপশাখার উপর ভিত্তি করা হয়েছে এবং শাখা প্রশাখা আছে। সো হোম পেজ 1টা থেকে 2টা, 2টা থেকে 8টা হবে, 8টা থেকে 16টা হবে। সো এভাবে আমরা আগায় যাব। সো এই ধরনের স্ট্রাকচারটা কি ট্রি স্ট্রাকচার। ওকে, সো স্ট্রাকচারটা একটু ভালো করে দেখে রাখো। সো তোমাদের উদ্দীপকে কিন্তু এরকম স্ট্রাকচারই আসবে, মানে এরকম চিত্র দেওয়া থাকবে, তোমাকে কিন্তু সরাসরি কখনোই বলে দেবে না যে এই স্ট্রাকচারটা ব্যাখ্যা করো। চিত্র দেওয়া থাকবে এবং চিত্র থেকে তোমাকে ডিসিশন নিতে হবে যে আসলে কোন স্ট্রাকচারের কথা তোমাকে বলা হয়েছে। তারপর চলো নেক্সট যে স্ট্রাকচারটা আছে, নেক্সট স্ট্রাকচারটা কি আছে, সেটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। লিনিয়ার স্ট্রাকচার মানে লিনিয়ার আসলে কি বোঝায়, যে আমরা সমান বরাবর যাব। সাপোজ ধরো এরকম একটা আমরা এটাকে এখন যদি হোম পেজ বলি, তো আমার টার্গেট এরকম 4টা ওয়েব পেজ মিলে আমি একটা ওয়েবসাইট গঠন করলাম, যে আমার ওয়েব পেজে 4টা ওয়েব পেজ আছে। তার মানে কি ওয়েব পেজের সমন্বয়ে কিন্তু ওয়েবসাইট গঠিত হয়, তাই না? সো এখানে হোম পেজ থেকে আমার টার্গেট প্লেস হচ্ছে ধরো 4 নাম্বারে, আমার যেই পেজে কাজ সেটা হচ্ছে 4 নাম্বার পেজে হচ্ছে আমার কাজ। সো আমরা কি করব, 1 থেকে 2-এ যাব, 2 থেকে 3-এ যাব, 3 থেকে 4-এ যাব। তো দেখো 4 নাম্বার পেজে যাওয়ার জন্য কিন্তু আমার এক্সট্রাভাবে 2 এবং 3 নাম্বার পেজ হুদায় ভিজিট করা লাগতেছে, তাই না? আবার যখন ব্যাক করব, 4 থেকে আমরা কোথায় আসবো, 3-এ আসবো, 3 থেকে 2-এ আসবো, 2 থেকে 1-এ আসবো, তাই না? সো এই ধরনের যে স্ট্রাকচারগুলো আছে এই স্ট্রাকচারগুলোকে বলা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচারে কিন্তু এই কথাগুলো খুব বেশি ব্যবহার করা হয়, যে প্রিভিয়াস, তারপর হচ্ছে নেক্সট। ওকে, সো ধরো আমি নেক্সটে ক্লিক করলাম, সেক্ষেত্রে পরবর্তী যে পেজটা আছে সেটা ওপেন হবে। আমি ধর প্রিভিয়াসে ক্লিক করলাম, পিছনে যে আমি পেজটা রেখে আসছি সেই পেজটাতে চলে যাবে, তাই না? সো এইটা যে এই স্ট্রাকচারটা কিন্তু খুবই সরলতম স্ট্রাকচার, তাই না? এখন এটা কিন্তু খুবই দেখা যাচ্ছে যে ধরো তোমার কলেজের ওয়েবসাইটে বা বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করবে না। ইউজার বিরক্ত ফিল করবে যে আমাকে হুদাই আগে 3-4টা পেজ ভিজিট করাইতেছে, তারপরে আমার টার্গেট যে পেজ সেখানে আমার যাওয়া লাগতেছে। ঠিক আছে, আমার যখন ছোটো ছোটো কোম্পানি থাকবে সেই কোম্পানিগুলোতে লিনিয়ার স্ট্রাকচারগুলো ফলো করা হয়। তারপরে খেয়াল করো আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার। মূলত আমরা নেটওয়ার্ক স্ট্রাকচার নিয়েই আসি, সব কিছুতেই নেটওয়ার্ক স্ট্রাকচার। একটা জিনিস দেখো, ধরো এ হচ্ছে একটা ওয়েব পেজ, আমরা এটাকে হোম পেজ বললাম। যে হোম পেজ তো তোমরা অলরেডি সংজ্ঞা জানোই,
যে ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথম যেই পেজটা ওপেন হবে সেটাকে হোম পেজ বলে। আমরা এ বি সি ডি এই সকল ওয়েব পেজ মিলে এখানে 4টা ওয়েব পেজ আমি দিলাম, 4টা ওয়েব পেজ মিলে আমি একটা ওয়েবসাইট গঠন করলাম। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এ পেজে থাকা অবস্থায় একটু ফেসবুকের সাথে একটু কম্পেয়ার করে দেখো যে ফেসবুক আসলে কী হয়, যে আমি হোম পেজে আসি, হোম পেজে থাকা অবস্থায় আমি কিন্তু চাইলেই একটা ক্লিকের সাহায্যে কিন্তু আমি চাইলেই ফ্রেন্ড রিকোয়েস্টের পেজে যাইতে পারতেছি, ভিডিওর পেজে যাইতে পারতেছি, নোটিফিকেশনের পেজে যাইতে পারতেছি, বা মাই প্রোফাইলে যাইতে পারতেছি। সো মানে এক পেজে থাকা অবস্থায় আমি অন্য যে লিঙ্কগুলো আছে সবগুলো পেজে আমি সরাসরি চলে যেতে পারতেছি। তো দেখো এ পেজে থাকা অবস্থায় আমি যদি চাই একটা ক্লিকের সাহায্যে আমি বি পেজে যেতে পারবো, আবার সি পেজেও যেতে পারবো, আবার ডি পেজেও যেতে পারবো। সাপোজ ধর আমি চলে আসছি বি পেজে, বি নামক পেজে আমি অলরেডি আসি। সো বি পেজে থাকা অবস্থায় আমি এ পেজে আসতে পারবো, সি পেজে যেতে পারবো এবং ডি পেজেও যাইতে পারবো। সেমভাবে যখন আমি ডি পেজে থাকবো তখনও কিন্তু আমি এতে যেতে পারবো, সিতে যেতে পারবো এবং বি পেজে যেতে পারবো। সো এই যে স্ট্রাকচারটা আসলে মূলত আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে কি, একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজ সরাসরি সংযুক্ত থাকবে, সরাসরি কানেক্ট থাকবে। যে সকল ওয়েবসাইটের সেগুলোকে কোন ধরনের স্ট্রাকচার বলে, সেটাকে নেটওয়ার্ক স্ট্রাকচার বলে, যে একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজ সরাসরি সংযুক্ত থাকবে। সো এই স্ট্রাকচারটা কিন্তু তোমরা খুবই ভালোভাবে খেয়াল করবা, মানে ট্রি এবং নেটওয়ার্ক অনেক ভালোভাবে পড়াশোনা করবা, একদম ঠুটস্থ থাকবে যেন পরীক্ষার স্ট্রাকচারটা মানে চিত্রটা দেখা মাত্রই অ্যান্সারগুলো তোমার মাথায় চলে আসে। নেক্সট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিড স্ট্রাকচারটা নর্মালি আসলে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে উপরে যে স্ট্রাকচারগুলো নিয়ে আমরা আলোচনা করে আসছি, মানে ট্রি, লিনিয়ার এবং নেটওয়ার্ক, এই তিনটার সমন্বয়ে যে স্ট্রাকচারটা গঠিত হবে সেটা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। সাপোজ ধরো আমরা এরকম একটা স্ট্রাকচার একটু আগে দেখে আসছিলাম, এটা 1 নম্বর পেজ দিয়েছিলাম, 2, 3, 4। সো আমরা এই পেজ থেকে এই পেজে যাইতে পারবো এবং ঠিক এইভাবে ব্যাক করব। একটু মনে করে দেখে তো, এই যে স্ট্রাকচারটা আমরা লিখলাম এটা কোন ধরনের স্ট্রাকচার, এটা ছিল কি লিনিয়ার স্ট্রাকচার, তাই না? সো লিনিয়ার স্ট্রাকচার থেকে আমি সাপোজ ধরো এই 1 নম্বর পেজে আমি আরও কিছু অপশন রাখলাম যে আমি এই অপশনগুলোতে যেতে পারবো। তো একটু দেখো তো যে আমরা যদি শুধুমাত্র এটা চিন্তা করি, সো এটা কোন ধরনের স্ট্রাকচারের মতো দেখা যাইতেছে, এটা হচ্ছে ট্রি স্ট্রাকচারের মতো দেখা যাচ্ছে। এখন তো আমি দেখো এই 3 নম্বর পেজের সাথে যদি আমি এই পেজটা সরাসরি কানেক্ট করে দিই, 4 নম্বর পেজের সাথে ধরো এটা কানেক্ট করে দিলাম, আবার এটার সাথে এটা কানেক্ট করে দিলাম। সো এইভাবে একটার সাথে যখন আমি কানেক্ট করে দিব সেক্ষেত্রে কী হইতেছে যে প্রত্যেকটা পেজের সাথে কি সংযুক্ত হয়ে যাচ্ছে। সো যখন প্রত্যেকটা পেজ একটার সাথে কানেক্ট থাকবে, সো ওইটাকে কোন ধরনের স্ট্রাকচার বলে, ওটাকে নেটওয়ার্ক স্ট্রাকচার বলে। সো এখানে কিন্তু খেয়াল করো যে আমরা 3টা স্ট্রাকচারই ব্যবহার করছি। যেহেতু আমরা এখানে 3টা স্ট্রাকচার ব্যবহার করছি সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি যে এটা একটা হাইব্রিড স্ট্রাকচার। ওকে, সো এই হচ্ছে মূলত তোমাদের ওয়েবসাইটের অবকাঠামো এবং এখান থেকে মাস্ট তোমাদের অ্যান্সার করতে হবে। যদি তোমরা জানো যে যারা আমার আইসিটি সাজেশন ভিডিওটা দেখছো সেক্ষেত্রে আমি ওইখানে খুব জোরালোভাবে বলছি কি যে 4র্থ অধ্যায় থেকে কিন্তু তোমার একটা সিকিউ মাস্ট আসবে এবং ওয়েবসাইটের অবকাঠামো ছাড়া সিকিউ কোনো সময়ই কমপ্লিট হবে না, ঠিক আছে? সো এই টপিকটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বাসায় অনেক ভালোভাবে পড়াশোনা করবা ওয়েবসাইটের অবকাঠামো টপিকটি। তো চলো এখন আমাদের হচ্ছে সব থেকে বেশি জরুরি এবং সব থেকে বেশি যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে HTML কোড। যেহেতু আমাদের অধ্যায়টার নামই হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড HTML, তো আমাদের HTML নিয়ে আমি জাস্ট একটু বেসিক তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। যেহেতু তোমাদের এখন হচ্ছে শেষ মুহূর্ত, সেক্ষেত্রে আমি জানি যে হয়তো তোমরা HTML বেসিক সম্পর্কে জানো, তাই আমি হালকা একটু তোমাদের সাথে শেয়ার করবো। সো HTML ফুল ফর্মটা কি? ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ না? সো এটা দেখে তোমরা আসলে বুঝতে পারতেছো যে আসলে HTMLটা কী ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? সো এবং এটাকে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়। স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দেখো আমরা জানি হচ্ছে আমাদের একটা অধ্যায় আছে সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটোর মাঝে পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমাকে কিন্তু ফার্স্ট টু লাস্ট কোনো প্রকার কোনো ভুল ছাড়া তোমাকে শেষ করতে হবে। যদি তুমি মাঝে কোনো প্রকার কোনো ভুল করো সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যান্সার দেখাবে না। তো স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে বা মার্কআপ ল্যাঙ্গুয়েজে যেটা হয় সেটা হচ্ছে তুমি যতটুকুই করো না কেন সেক্ষেত্রে কিন্তু যদি তুমি ভুলও করে থাকো ওই ভুলের জন্য হলেও তোমাকে একটা রেজাল্ট প্রদর্শন করবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে কেস ইনসেনসিটিভ। কেস ইনসেনসিটিভ মানে কি, যে এখানে আমাদের কেস বলতে আসলে বোঝানো হয়েছে আপার কেস লোয়ার কেস, মানে হচ্ছে কি বড় হাতের এবং ছোট হাতের। এখানে বড় হাতের যদি আমি এ লিখি এবং ছোট হাতের যদি এ লিখি এই দুইটা সেমই বোঝায়, তাই না। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা আসলে সেম বোঝায় না, ওইখানে কেস সেন্সিটিভ, তোমাকে ওখানে বড় হাতের জায়গায় বড় হাতের দিতে হবে, ছোট হাতের জায়গায় ছোট হাতের দিতে হবে। কিন্তু HTML-এ এটা নিয়ে কোনো প্রবলেম করে না, তুমি বড় হাতের দাও ছোট হাতের দাও, এটা ডাজন্ট ম্যাটার। আর একটা জিনিস তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে HTML কি আসলে ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ। সো ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ কথাটা মানে কি, যে আমরা ডিপেন্ডস করি কিসের উপর, আমরা ডিপেন্ডস করি হচ্ছে ট্যাগের উপর। তো আমরা অনেকেই জানি না আসলে ট্যাগ জিনিসটা কি, তাই না। সো ট্যাগ দেখো নর্মাল এই লেখাটাই আমি যদি ট্যাগ লেখাটাকে লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু এটা একটা ট্যাগ। এবং আরেকটা ট্যাগ আছে সেটা হচ্ছে সামনে একটা শুধুমাত্র স্ল্যাশ অ্যাড করা হয়। সো এই দুইটাই কিন্তু ট্যাগ, তাই না। সো এই দুইটাই ট্যাগ। এবং এটা দেখো দুইটার মধ্যে পার্থক্য কোথায়, পার্থক্যটা হচ্ছে এখানে স্ল্যাশ নাই কিন্তু এখানে স্ল্যাশ আছে। যেটার মধ্যে স্ল্যাশ নাই এটাকে ওপেনিং ট্যাগ বলা হয়, এটাকে ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ অনেক কিছু বলে। এবং যেটার মধ্যে স্ল্যাশ আছে এটাকে এন্ডিং ট্যাগ বলা হয়, এন্ডিং ট্যাগ বলা হয়, তাই না। সো তোমরা খুব ইজিলি কিন্তু এটা দেখে বুঝতে পারবা যে যেটার মধ্যে স্ল্যাশ আছে এটা এন্ডিং এবং যেটার মধ্যে স্ল্যাশ নাই সেটা হচ্ছে ওপেনিং ট্যাগ। সো ট্যাগ কিন্তু আমাদের হচ্ছে দুই ধরনের। কী কী ট্যাগ আছে, একটা হচ্ছে এমটি ট্যাগ এবং আরেকটা কি, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। ওকে, তোমরা এমটি ট্যাগ আসলে জিনিসটা কি, এমটি ট্যাগ জিনিসটা হচ্ছে যেই সকল ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগটা নাই সেই ট্যাগগুলোরে এমটি ট্যাগ বলে। এবং কন্টেইনার ট্যাগ কি, যে যেই সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং দুইটা ট্যাগই আছে এবং সে কন্টেন্ট ক্যারি করে সেগুলোকে কি বলে, কন্টেইনার ট্যাগ বলে। ধরো আমি একটা এক্সাম্পল হিসেবে যদি দেখাইতে চাই, ধরো আমি লিখলাম কি HTML লিখলাম, এটাকে কী ধরনের ট্যাগ বলা হয়, এটাকে ওপেনিং ট্যাগ বলা হয়। এবং এখানে আমি HTML লিখলাম সেম লেখাটাই কিন্তু এখানে একটা স্ল্যাশ দিয়ে দিলাম, এটাকে কী ধরনের ট্যাগ বলা হয়, এটাকে এন্ডিং ট্যাগ বলে, তাই না। সো এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এবং ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝে যে থাকবে সেটা হচ্ছে ওই ট্যাগেরই কন্টেন্ট। তো আমি এখানে একটা কোশ্চেন মার্ক দিছি এবং এটা আসলে কোন ট্যাগের কন্টেন্ট তাহলে HTML ট্যাগের কন্টেন্ট। ওকে, তো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ যদি তুমি খুব ইজিলি বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু HTML-টা অনেক ইজি এবং কোন ট্যাগের কী কন্টেন্ট সেটাও কিন্তু তুমি বের করতে পারবা। এমটি ট্যাগ কিন্তু কোনো কন্টেন্ট ক্যারি করে না, কারণ তার তো ক্লোজিং ট্যাগই নাই। যেহেতু তার ক্লোজিং ট্যাগ নাই সে কন্টেন্ট ক্যারি করবে কোথায়, তাই না। সো এখন আসা হচ্ছে যে এটা হচ্ছে মূলত বেসিক আলোচনা। আমরা আরেকটু জিনিস দেখবো সেটা হচ্ছে HTML ট্যাগ। মূলত HTML যে আমাদের স্ট্রাকচার, যে বেসিক স্ট্রাকচার অফ HTML আমরা মূলত কীভাবে লিখি। দেখো এটা হচ্ছে আমরা যদি চিন্তা করি এটা একটা ওয়েব পেজ এবং ওয়েব পেজের এটা হচ্ছে উপরের অংশটা, যেটা হচ্ছে ধরো আমি লিখলাম ওখানে কি প্রজেক্ট লিখলাম। এখানে এটা কিন্তু লিঙ্কের যে অপশনটুকু সেটা, এবং নিচে যেটা আছে এটাকে বলা হচ্ছে বডি অংশ। এই পার্টটুকুর নাম কি পার্ট, এই পার্টটুকুর নাম হচ্ছে হেড পার্ট এবং নিচে যে ফাঁকা অংশটুকু আছে এটাকে বলা হচ্ছে বডি পার্ট। সো HTML-এর কিন্তু টোটাল দুইটা অংশ আছে। সো আমরা যখন এই লিখবো বেসিক স্ট্রাকচারটা আসলে লিখি, বেসিক স্ট্রাকচারটা হচ্ছে HTML এবং HTML-এর ভিতরে কোন অংশ থাকে, শুরুতে হেড অংশ থাকে। তো আমরা এখানে লিখবো কি হেড। আমরা জানি কি এই সম্পূর্ণটা আসলে কার কন্টেন্ট, HTML-এর কন্টেন্ট। এই জন্য দেখো আমি কিন্তু HTML ক্লোজ করি নাই। আমার যখন এই পার্টটুকুর কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি হেড অংশটুকু ক্লোজ করে দেবো, কারণ কি যে এই পার্টটুকুকে কী বলে, শুধুমাত্র হেড পার্ট বলে। এখন দেখো এখানে কী লেখা আছে, প্রজেক্ট লেখা আছে। সো এই সেম জায়গায় প্রজেক্ট লেখাটা নেওয়ার জন্য তুমি যেই ট্যাগটা ব্যবহার করবা সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। আমি জাস্ট স্ট্রাকচার লিখতেছি তাই প্রজেক্ট লিখলাম না। দেখো এখানে শেষ, আমাকে কী করতে হবে, হেড ক্লোজ করতে হবে। দেখো
হেডের পার্টটুকু কিন্তু আমার কমপ্লিট। সো আমার কি বাকি আছে, নিচের অংশটুকু বাকি আছে না, নিচের অংশ শেষ করার আগ পর্যন্ত কিন্তু তুমি HTML ট্যাগ ক্লোজ করতে পারবে না। যেহেতু হেড পার্টটুকুর কাজ শেষ, তো আমাকে কোন পার্টটুকু নিয়ে কাজ করতে হবে, বডি পার্টটুকু নিয়ে কাজ করতে হবে। সো বডি, তুমি এখানে বডির যাবতীয় যা যা কন্টেন্ট আছে সব কিছু দিলা, দেওয়ার পরে তুমি কি বডি ক্লোজ করে দিলা। দেখো হেড অংশ বডি অংশ দুইটা অংশই শেষ, যেহেতু HTML এর সব অংশের কাজ শেষ, তুমি ফাইনালি HTML ক্লোজ করে দাও। দেখো এই দুইটা কিন্তু হেডের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এবং এটা হচ্ছে বডির ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। সব কিছু শেষ হওয়ার পরে কিন্তু আমি হেড ক্লোজ করছি, HTML ক্লোজ করছি, তাই না? সো এটা হচ্ছে তোমাদের বেসিক স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটা ফলো করেই কিন্তু আমি আমাদের যাবতীয় যতগুলো কোড আছে সবগুলো কোড সলভ করব। তো চলো এখন আমরা দেখে নিই যে কোন ট্যাগ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো আমি একটু পাশে লিখে রাখছি, সেটা হচ্ছে বোল্ড, কোনো একটা লেখা মোটা করার জন্য আমাকে বি ট্যাগ ব্যবহার করতে হবে। তো দেখো ইটালিক নর্মালি হচ্ছে কোনো একটা লেখা যদি বাঁকা করে আমাকে প্রদর্শন করাইতে হয়, সেক্ষেত্রে আমাকে আই ট্যাগ লিখতে হবে। নিচে দাগ দেওয়ার জন্য ইউ ট্যাগ, কোনো একটা লেখা কাটা দেওয়ার জন্য, যে আমি একটা ভুল করছি জাস্ট একটা কাটা দাগ থাকবে, যে আমি এখানে লিখে রাখছি ডিলেট কাটা দেওয়া, সেটার জন্য ডেল ট্যাগ ব্যবহার করতে হবে। নিউ লাইন, আমাকে যখন নতুন লাইন তৈরি করতে হবে, সেটা হচ্ছে বিআর মানে হচ্ছে ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। পাওয়ারের জন্য সুপ ট্যাগ, বেসের জন্য হচ্ছে সাব ট্যাগ, এবং হচ্ছে হেডিং। সেখানে খেয়াল করো আমি H1 H2 মানে H6 পর্যন্ত দিলাম, তার মানে কি হেডিং ট্যাগ টোটাল হচ্ছে 6টা, H1 থেকে H6 পর্যন্ত। আমরা সামনে একটু বিস্তারিত আলোচনা করব, আপাতত জাস্ট তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো যে কোন ট্যাগটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন দেখো আমি যদি একটা ওয়েব পেজ তৈরি করি, এটা সাপোজ ধরো এটা একটা ওয়েব পেজ, এবং এটা ধরো আমি টাইটেল নাম দিলাম হচ্ছে ওয়েব, ওকে। এবং ভিতরে আমি কোনো একটা লেখা, সাপোজ ধরো আমি লিখলাম হচ্ছে আমার নামই লিখলাম, সেটা হচ্ছে কি নোমান। এখন খেয়াল করো, দেখো লেখাটা কিন্তু আমি একটু বোল্ড করে লিখছি, একটু মোটা করে লিখছি, তাই না? তারপরে আমি নিচে একটা লাইন লিখলাম, সেটা হচ্ছে ICT, এবং এটা একটু দেখো একটু বাঁকা করে লিখে রাখছি। তারপরে আমি স্ট্রাইক কথাটা লিখলাম, এবং এটা একটু কাটা দিয়ে রাখলাম। সো এখানে একটু দেখো যে এই যে ওয়েব পেজটা আছে, এই ওয়েব পেজটা যদি আমি HTML ভাষায় ওয়েবসাইটে প্রদর্শন করাইতে চাই, সেক্ষেত্রে কোডটা কেমন হবে। সো আমরা যখন একটু সলভ করার চেষ্টা করি, প্রথমত আমরা কি ট্যাগ লিখবো, প্রথমত আমরা HTML ট্যাগ লিখবো। সো আমরা জানি কি HTML ট্যাগের ভিতরে কয়টা অংশ আছে, HTML ট্যাগের ভিতরে দুইটা অংশ আছে। প্রথম অংশটার নাম কি, প্রথম অংশটা হচ্ছে হেড অংশ, এবং হেডের মধ্যে কে থাকে, হেডের মধ্যে থাকে হচ্ছে টাইটেল, এবং টাইটেলের মধ্যে কে যাবে, শুরুতে যে এখানে যে নামটা দেওয়া থাকবে সেটা, এখানে কি দেওয়া আছে ওয়েব টাইটেল ক্লোজ। তো আমার উপরের যে পার্টটুকু কমপ্লিট, আমি কি ক্লোজ করে দিব, আমি হেড ক্লোজ করে দিব। তারপরে যে ট্যাগটা তুমি ওপেন করবা সেটা হচ্ছে বডি ট্যাগ। সো বডি ট্যাগের মধ্যে খেয়াল করো, আমরা নর্মালি একটা জিনিস জানি যে বডি ট্যাগের ভিতরে আমি নর্মালি যা লিখি তাই প্রদর্শন করবে। সো এখানে বডি ট্যাগের ভিতরে কি আছে, নুমান লেখাটা আছে, এবং নুমান লেখাটা কি নর্মাল আছে, না নর্মাল লেখা নাই, লেখাটা কি একটু বোল্ড করে দেওয়া আছে। সো বোল্ড করার দায়িত্বে কে আছে, বোল্ড করার দায়িত্বে আছে বি ট্যাগ। সো আমি ট্যাগ দিয়ে কাজ করাবো, যখন আমরা HTML কোডগুলো করব তখন নিজে নিজে একটা বস ফিল নিবা, যে আমি নিজে হচ্ছে বস, আমি অন্য কাউকে দিয়ে কাজ করাবো। সো আমি কাদেরকে দিয়ে কাজ করাবো, এই ট্যাগগুলো দিয়ে কাজ করাবো। তো বডি ট্যাগ নিলাম, এবং বডি ট্যাগের পর আমি যে ট্যাগটা দিব সেটা হচ্ছে বি ট্যাগ। সে মোটা করবো কাকে, নুমানকে মোটা করব। সো আমি লিখলাম হচ্ছে এখানে নুমান বি ক্লোজ। তার মানে দেখো আমি কি এখানে মোটা করে লিখছি, আমি কিন্তু এখানে মোটা করে লিখি নাই, মোটা করার দায়িত্ব দিছি কাকে, বি ট্যাগকে, সেই মোটা করে দিবে। তারপরে খেয়াল করো নুমানের পরবর্তী যে নতুন লাইন কিন্তু তৈরি করা হয়েছে, আমরা একটু আগে দেখে আসছি যে নতুন লাইনের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব, নতুন লাইনের জন্য আমরা বিআর ট্যাগ ব্যবহার করব। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া এখানে আমরা বিআর এর শুধুমাত্র ওপেনিং ট্যাগ নিলেন, এখানে ক্লোজিং ট্যাগ কেন নাই। সো বিআর হচ্ছে একটা এমটি ট্যাগ, আমরা শুরুতেই পরে আসছিলাম যে এমটি ট্যাগের সংখ্যা কী ছিল, যার শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে বাট কোনো ক্লোজিং ট্যাগ নাই। বিআর হচ্ছে সেই এমটি ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ নাই। এখন খেয়াল করো যে আমাকে 2 নম্বর লাইনে যাওয়ার পরে কী করতে হবে, আইসিডি লেখাটাকে একটু বাঁকা করতে হবে। সো বাঁকা করার দায়িত্বে কে আছে, আই ট্যাগ আছে। আমরা এখানে কী লিখবো, আই কাকে বাঁকা করব, আইসিডিকে বাঁকা করব, আই ক্লোজ। আবার আমাকে নতুন লাইন তৈরি করতে হবে, নতুন লাইন তৈরি করার জন্য কোন ট্যাগ, বিআর ট্যাগ। এখন দেখো কোনো একটা লেখা কাটা দেওয়ার জন্য কোন ট্যাগ, ডিলেট ট্যাগ ব্যবহার করতে হবে। সো এখানে আমরা কী লিখবো, ডেল, কোন লেখাটাকে কাটা দিব, স্ট্রাইক লেখাটাকে কাটা দিব, স্ট্রাইক।
ডেল ক্লোজ, যেহেতু আমার বডিতে যা যা ছিল সবই কাজ কমপ্লিট, সেক্ষেত্রে আমি কি ক্লোজ করে দিব, আমি বডি ক্লোজ করব, দেন HTML ক্লোজ করব। এগুলো কিন্তু খুবই ইজি, তুমি যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপারই না তোমার HTML থেকে অ্যান্সার করার। সো এখন আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে কোনো একটা লেখা যখন একই সাথে দুইটা থাকবে, যেমন ধরো আমি লিখলাম এই লেখাটা একটু বাঁকা করে লিখলাম, এবং লেখাটা দেখো একটু বাঁকা করে লিখছি, তার মানে কি এটা হচ্ছে ইটালিক, এবং এই লেখাটা কি বোল্ড করা আছে, একটু মোটা করে দেওয়া আছে। তারপর আমি এখানে একটা লাইন লিখলাম, সেটা হচ্ছে আন্ডারলাইন, নিচে একটা দাগ দিয়ে দিলাম। এরপরে আমি লগ 2 উপরে 8 দিলাম ইকুয়াল লগ 2 এবং তার পাওয়ার দিলাম হচ্ছে 3। সো আমরা এখন যদি এটা একটু সলভ করার চেষ্টা করি, আমি উপরের অংশটুকু লিখলাম না, কারণ হচ্ছে এখানে সব কিছু সেমই থাকবে, যে প্রথমে HTML থাকবে, তারপর হেড, টাইটেল, হেড ক্লোজ, তারপরে বডি। তো আমরা যখন এটা সলভ করব, ধরো একটু আমি বডি থেকে কাজ শুরু করলাম, উপরে কিন্তু অংশটুকু আছে, পরীক্ষায় যখন তোমরা অ্যান্সার করবা উপরের অংশটুকু কিন্তু ঠিকই লিখে নিবা। সো বডিতে একটু খেয়াল করো, বোল্ড যে কথাটা আছে এটা কিন্তু মোটা করা এবং ইটালিক করা। সো তার মানে কন্টেন্ট একটাই, কিন্তু কাজ করবে কয়জন, কাজ করবে হচ্ছে 2 জন। সো আমি কী করলাম, প্রথমত বি ট্যাগ দিলাম, তারপরে আই ট্যাগ নিলাম। কাকে বোল্ড করব, কাকে ইটালিক করব, বোল্ড লেখাটাকে। সো আমি এখানে লিখলাম হচ্ছে বোল্ড। ওকে, এখন কনফিউশন যে জায়গাটার মধ্যে তৈরি হয় সেটা হচ্ছে আমি ক্লোজ করব আগে কাকে। সো সবসময় মনে রাখবা, যেই ট্যাগটাকে আমি সবার পরে ওপেন করব সেই ট্যাগটাকে সবার আগে ক্লোজ করব। সো এই দুইটা ট্যাগের মধ্যে আমি সবার পরে কাকে ওপেন করছি, আইকে ওপেন করছি। সো ক্লোজ করব কাকে, আইকে আগে ক্লোজ করব, তারপরে বিকে আগে ক্লোজ করব। ওকে, এখন খেয়াল করে তারপর কি আছে, আন্ডারলাইন লেখাটা আছে। সো বোল্ড এবং আন্ডারলাইন কি একাধিক লাইনে লেখা নাকি এক লাইনে লেখা, একই লাইনে লেখা। সো আমার কি ব্রেক ট্যাগ ব্যবহার করার দরকার আছে, ব্রেক ট্যাগ ব্যবহার করার কোনো দরকার নেই। তো আমরা কী করব, ইউ কার নিচে আন্ডারলাইন দিব, আন্ডারলাইন লেখাটার নিচেই আন্ডারলাইন দিব, সেক্ষেত্রে এখানে। তো এখন অনেকেই বলতে পারো যে ভাই আপনি তো 2 লাইনে লিখছেন, 2 লাইনে কি প্রদর্শন করবে, না 2 লাইনের প্রদর্শন করবে না। আমাকে 2 লাইনের প্রদর্শন করানোর জন্য অবশ্যই ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। যেহেতু আমি এখানে ব্রেক ট্যাগ ব্যবহার করি নাই, সেক্ষেত্রে এখানে কোনো প্রকারের কোনো দ্বিতীয় লাইন তৈরি হবে না। এরপরে খেয়াল করো, আন্ডারলাইনের পরে কিন্তু আমাকে নতুন লাইনে যাইতে হবে, আর নতুন লাইনে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করবো আমরা, ব্রেক ট্যাগ। এখন দেখো এই টপিকটা একটু ভালো করে বুঝো, কারণ এখানে একটু পেঁচানো। তো লগ দেখো, লগ লেখাটা নর্মাল আমি রাখলাম। লগের বেস কত, লগের বেস হচ্ছে 2। তো বেসে দেওয়ার জন্য আমরা কোন ট্যাগটা ব্যবহার করব, বেস দেওয়ার জন্য আমরা সাব ট্যাগটা ব্যবহার করব। তো আমরা কী লিখবো এখানে, সাব, বেস হিসাবে কে আছে, 2 আছে, তার মানে বেসের কাজ শেষ। এতটুকুর জন্য দেখো আমরা যে এতটুকু কোড করলাম, জাস্ট এখান থেকে এখান পর্যন্ত তার রেজাল্টটা কী আসবে জানো, রেজাল্ট আসবে log 2। এখন আমার কি দরকার, লগের পাওয়ার দরকার না। তো লগের পাওয়ারের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি, সুপ ট্যাগ ব্যবহার করি। তো এখানে কী লিখবো আমরা, সুপ কাকে দিব পাওয়ার হিসেবে 8, সুপ ক্লোজ। তারপর এখানে কি আছে, ইকুয়াল আছে, আমি এখানে নর্মালি ইকুয়াল লিখে দিলাম। এই যে এই লাইনটুকুর জন্য রেজাল্টটা কী হবে, log 2 পাওয়ার আকারে 8 যাবে এবং ইকুয়াল পর্যন্ত লেখা শেষ, আমার এতটুকু পর্যন্ত প্রদর্শন করবে। তারপরে কি আছে, তারপরে আবার আছে লগ। সো আমি এখানে কি লিখব, লগ। যেহেতু উপরে একটু ঝামেলা আছে, সো আমি কী করবো, নিচেরটা ক্লিয়ার করে যাব। তো নিচে কি আছে, সাব 2 সাব ক্লোজ। তার মানে এতটুকুর জন্য রেজাল্টটা কী হবে, log 2 আসছে। এখন একটু দেখো, সো লগের পাওয়ার কত, লগের পাওয়ার হচ্ছে 2 এবং 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার হচ্ছে 3 এবং 2 আর 3 একত্রে কার পাওয়ার, একত্রে হচ্ছে লগের পাওয়ার। সেক্ষেত্রে আমি যে এই যে সুপটা ওপেন করলাম, এই সুপটা কার জন্য ওপেন করছি, লগের জন্য। তো সুপের পাওয়ার আমি দিলাম হচ্ছে 2। এবং সুপের কিন্তু আরেকটা পাওয়ার আছে, তাই না। তো আমি যদি এখানে সুপটা ক্লোজ করে দিই, তার মানে তো লগের খাইনি শেষ। তো লগের খাইনি তো শেষ করা যাবে না, কারণ এবং 3ও লগ 2 এবং 3 দুইটাই কিন্তু একত্রে লগের পাওয়ার। তো আমি এখানে কী করবো, আবার সুপ ট্যাগ ওপেন করব এবং পাওয়ার 2 এর পাওয়ারকে 3 এবং এই সুপ ক্লোজ। এবং ফাইনালি 2 এবং 3 একত্রে কার পাওয়ার ছিল, একত্রে লগের পাওয়ার ছিল। এই জন্য ফাইনালি কি, লগের সুপ ক্লোজ হবে। তো এইটুকুর জন্য কিন্তু আমার এই রেজাল্টটা প্রদর্শিত হয়ে গেল। যেহেতু বডিতে যাবতীয় সব কাজ কমপ্লিট, সেক্ষেত্রে
বডি ক্লোজ, তারপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে কি HTML ক্লোজ করবা। ওকে, এখন যে টপিকটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে হেডিং ট্যাগ নিয়ে। তো হেডিং নর্মালি কী বোঝায়, হেডিং আসলে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে শিরোনামের ক্ষেত্রে যখন কোথাও কোনো শিরোনাম থাকবে সেক্ষেত্রে হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। সো হেডিং ট্যাগের আগে আমি জাস্ট আরেকটা জিনিস তোমাদেরকে জানাই রাখি যে হেডিংয়ের অ্যাট্রিবিউট, হেডিংয়ের অ্যাট্রিবিউট হিসাবে ব্যবহার করা হয় কাকে, অ্যালাইন। তো বানানটা সবাই একটু ভালো করে দেখে রাখবা যে ALIGN, অনেকে এখানে ভুল করে ALING দিয়ে দাও। সো বানানটা একটু খেয়াল করবা। সো অ্যালাইন অ্যাট্রিবিউটটা কখন ব্যবহার করা হয়, অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় হচ্ছে অবস্থান নির্ণয়ের জন্য। যে কোনো একটা লেখার অবস্থান নির্ণয় করার জন্য তুমি যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করো সেটা হচ্ছে অ্যালাইন, এবং এই অ্যাট্রিবিউটটা কার অ্যাট্রিবিউট, হেডিংয়ের অ্যাট্রিবিউট। সো আরেকটা জিনিস জেনে রাখো যে অ্যাট্রিবিউট আসলে কোথায় লেখা হয়, অ্যাট্রিবিউট লেখা হয় যার অ্যাট্রিবিউট তার ওপেনিং ট্যাগের ভিতরে লেখা হয়। যেহেতু অ্যালাইন অ্যাট্রিবিউটটা হচ্ছে হেডিংয়ের, সেক্ষেত্রে অ্যালাইন অ্যাট্রিবিউটটা কোথায় যাবে, হেডিংয়ের ওপেনিং ট্যাগের ভিতরে যাবে। তো এখন একটু দেখো যে হেডিং ট্যাগ আসলে টোটাল কয়টা, হেডিং ট্যাগ টোটাল আমি এখন লিখে রাখছিলাম কয়টা, 6টা। সো H1 থেকে H6 পর্যন্ত, তাই না, H2, H3, H4, 5 অ্যান্ড ফাইনালি হচ্ছে H6। তো তোমরা এখন অনেকেই বলতে পারো যে ভাই যেহেতু সবগুলো হচ্ছে হেডিং ট্যাগ, তাহলে এতগুলো হেডিং ট্যাগ দিয়ে আমরা করবো কি। তো এখানে দেখো H1 এর যে ব্যাপারটা, H1 এর মধ্যে যে থাকবে সে সব থেকে বড় হরফ প্রদর্শন করবে, তার মানে H1 এর ভিতরে যে থাকবে সে সব থেকে বড়। আমি যদি পাশে একটু এক্সাম্পল হিসাবে দেখাই দিই, দেখো H1 এর সাইজ যদি এমন হয়, H2-তে কী হবে, এটার তুলনায় একটু ছোটো হবে, H3 কী হবে, আরও ছোটো হবে, H4 আরেকটু ছোটো হবে, H5 একটু ছোটো, ফাইনালি H6 হচ্ছে সব থেকে ছোটো। ঠিক আছে, তো এখানে তোমরা কম্পেয়ারটা বুঝতেছো আসলে যে H1 থেকে H6 কেন ব্যবহার করা হবে, যে H1 কি সব থেকে বড়, H6 হচ্ছে সব থেকে ছোটো। সো স্ট্যান্ডার্ড হিসেবে আমরা কোনটা ব্যবহার করবো, স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ব্যবহার করবো হচ্ছে H3। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ দেয়। আমরা নর্মালি যদি পরীক্ষার মধ্যে আসলে বলে দেয় না যে আমাকে কোন হেডিং ট্যাগ ব্যবহার করতে হবে, সো তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটাই ব্যবহার করতে পারবা। স্ট্যান্ডার্ড হচ্ছে তুমি H3 ব্যবহার করবা। সো হেডিং ট্যাগের ক্ষেত্রে তোমাদের আরেকটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে হেডিং ট্যাগের কন্টেন্ট হিসাবে যে এখানে যে থাকবে, কন্টেন্ট হিসাবে যে থাকবে সে অটোমেটিক কী হবে, অটোমেটিক বোল্ড হবে। এখানে কিন্তু তোমাকে এক্সট্রাভাবে বোল্ড করার প্রয়োজন নাই। হেডিংয়ের কন্টেন্ট হিসাবে যে থাকবে সে অটোমেটিক বোল্ড হবে, এবং যদি আমি একাধিক হেডিং ব্যবহার করি সেক্ষেত্রে একাধিক নতুন লাইন তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু নতুন লাইনের জন্য ব্রেক ট্যাগ যে আমরা শিখে আসছি সেটাও কিন্তু ব্যবহার করতে হবে না। সো হেডিং ট্যাগের বৈশিষ্ট্য যদি তোমাদের পরীক্ষায় আসে বা যদি MCQতে আসে, সেক্ষেত্রে কিন্তু তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা যে হেডিং ট্যাগে কি অটোমেটিক বোল্ড করা থাকে এবং অটোমেটিক নতুন লাইন তৈরি করতে হয়, যে এখানে কিন্তু আমার এক্সট্রা ট্যাগগুলো আর ব্যবহার করার প্রয়োজন পড়তেছে না, তাই না। এখন একটু দেখো যে আমি অ্যাট্রিবিউটটা আসলে কীভাবে লেখা হয় হেডিং ট্যাগের। সাপোজ ধরো আমি একটা ওয়েব পেজ দিলাম, জাস্ট নর্মালি একটা ওয়েব পেজ, এখানে জাস্ট হেডিং লেখা এবং নিচে আন্ডারলাইন দেওয়া। আমরা জাস্ট এখন আমি কী করবো, এটা একটু বোল্ড করা থাকবে, যেহেতু আমরা অ্যানালগ ক্লাস নিতেছি সেক্ষেত্রে আমি জাস্ট একটু এভাবেই দেখাই দিই, একটু বোল্ড করে দিলাম। সো এই লেখাটা প্রদর্শন করার জন্য আমি প্রথমত যে ট্যাগটা লিখবো সেটা হচ্ছে বডি ট্যাগ, কারণ আমাকে বডির মধ্যেই কি প্রদর্শন করতে হবে। সো এই যে এখন হেডিং লেখাটা আছে, সো হেডিংয়ের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করবো, H3। এখন দেখো হেডিং লেখাটা যে আমার ওয়েব পেজের মধ্যে কোন পাশে আছে, বাম পাশে আছে, ডান পাশে আছে, নাকি সেন্টারের মধ্যে আছে, অবশ্যই এটা কি সেন্টারের মধ্যে আছে। সো আমরা একটু আগেই দেখে আসছিলাম যে আমাদের কোনো একটা লেখা অবস্থান নির্ণয় করার জন্য আমরা কোন অ্যাট্রিবিউট ব্যবহার করি, অ্যালাইন অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউট কোথায় লেখা হয়, যার অ্যাট্রিবিউট তার ওপেনিং ট্যাগের ভিতরে। সো এখন অ্যালাইন অ্যাট্রিবিউটটা কার ব্যবহার করা হইতেছে, হেডিংয়ের। তো হেডিংয়ের ওপেনিং ট্যাগের ভিতরে আমরা কী লিখবো, অ্যালাইন, এবং অ্যালাইন সমান লেখাটার পজিশন কোথায়, সেন্টার। তো আমরা এখানে কী লিখবো, সেন্টার। এবং দেখো এই লেখার নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, আমরা এখানে কোন ট্যাগ ব্যবহার করবো, ইউ ট্যাগ। এবং কন্টেন্ট হিসাবে কে আছে, কন্টেন্ট হিসাবে হচ্ছে হেডিং। তো আমরা শুরুতেই শিখছিলাম সেটা হচ্ছে যে যেই ট্যাগটা আমি সবার পরে ওপেন করব সেই ট্যাগটা সবার আগে ক্লোজ করব। যেহেতু আমি এখানে ইউ সবার পরে ওপেন করছি সেজন্য ইউ আগে ক্লোজ করা হবে এবং H3 ক্লোজ করা হবে। যেহেতু আমার এখানে আর কোনো কিছু প্রদর্শন করার নাই সেক্ষেত্রে আমি এখন বডি ক্লোজ করে দিব। ওকে, তো তারপরে ধরো কোনো একটা লেখা যদি
বাম পাশে থাকতো সেক্ষেত্রে তুমি অ্যালাইন হিসেবে কী ইউজ করতা, লেফট ইউজ করতা। যদি ডান পাশে ইউজ করা হইতো সেক্ষেত্রে তুমি রাইট ইউজ করতা, তাই না? সো তোমার অবস্থান নির্ণয় করে সেক্ষেত্রে যদি তুমি লেফট রাইট সেন্টার কিছু একটা দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু তুমি যেখানে চাইতেছো মানে তোমার টার্গেট প্লেস যেখানে তুমি সেখানে কিন্তু লেখাটার পজিশন নির্ণয় করতে পারবা। ওকে, সো এ হচ্ছে মূলত তোমাদের বেসিক ট্যাগ, যেই ট্যাগগুলো খুবই সহজ সরল ট্যাগ এখানে। সো এই ট্যাগগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন করা হবে। ওকে, এরপর হচ্ছে আসো আমরা যেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ইমেজ ট্যাগ, এবং ইমেজ অনেক গুরুত্বপূর্ণ একটা ট্যাগ হচ্ছে তোমাদের জন্য। ইমেজ ট্যাগ, দেখো ইমেজ ট্যাগ অনেকেই বলে যে ইমেজ ট্যাগ আসলে আমরা কেন ব্যবহার করবো। সো কোনো একটা ওয়েবসাইটকে যদি তুমি আকর্ষণীয় করে তুলতে চাও, দেখো আমরা কিন্তু লেখা দিয়ে কিন্তু কোনো একটা ওয়েব পেজকে আকর্ষণীয় করে তোলা যায় না। সো আমাদেরকে অবশ্যই ছবি দরকার, অনেক ডিজাইন দরকার, অনেক কালার দরকার। সো ছবি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো আমি কোনো একটা ওয়েবসাইটকে যদি আকর্ষণীয় করে তুলতে চাই, যেটা সর্বপ্রথম আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। সো ইমেজ ট্যাগের আমরা যেই ট্যাগটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইএমজি, এবং এটা কিসের জন্য ব্যবহার করা হয়, ছবি সংযোজনের জন্য, এবং ইমেজ একটা এমটি ট্যাগ। ওকে, ইমেজ একটা হচ্ছে এমটি ট্যাগ, যেহেতু এমটি ট্যাগ তার কোনো প্রকারের কোনো ক্লোজিং ট্যাগ নাই। এখন যেহেতু এমটি ট্যাগ সেহেতু অবশ্যই তার কাজ করবে। এখন কাজটা কিসের সাহায্যে করবে, কাজটা করবে হচ্ছে অ্যাট্রিবিউটের সাহায্যে। অ্যাট্রিবিউটের সাহায্যে, তাহলে ইমেজের অ্যাট্রিবিউট কয়টা, ইমেজের অ্যাট্রিবিউট হচ্ছে প্রথমত সোর্স অ্যাট্রিবিউট, মানে এসআরসি, এটা সোর্স হিসাবে লেখা হয়। সো এসআরসি অ্যাট্রিবিউটটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইমেজের ডিফল্ট অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করা হয়। যখনই ইমেজ ট্যাগ ব্যবহার করব তখনই কিন্তু এসআরসি অ্যাট্রিবিউট তোমাকে ব্যবহার করতে হবে। সো এসআরসি অ্যাট্রিবিউটের কাজটা কি, ধরো তোমাকে একটা ইমেজ অ্যাড করতে বলা হয়েছে, যেটার নাম আমি ধরো দিলাম হচ্ছে online.jpg। তার মানে ছবিটার নাম কি, ছবিটার নাম হচ্ছে অনলাইন, এবং টাইপ কি, টাইপ হচ্ছে জেপিজি। তো সোর্সের মধ্যে কী দিতে হবে, ছবিটার নাম এবং ছবিটার টাইপ। অনলাইন হচ্ছে নাম, জেপিজি হচ্ছে টাইপ। তো তুমি সোর্স ইকুয়াল কী লিখবা, সোর্স ইকুয়াল লিখবা online.jpg। এরপরে যেটা সম্পর্কে তোমার জানতে হবে সেটা হচ্ছে উইডথ অ্যান্ড হাইট। উইডথ মানে কি, প্রস্থ, হাইট মানে কি, উচ্চতা। সো এখানে উইডথ কোনটা, এটা হচ্ছে উইডথ, এবং হাইট কোনটা, হাইট হচ্ছে এটা। সো পরীক্ষার মধ্যে তোমাকে সরাসরি বলে দিবে না যে এটা ছবিটার প্রস্থ এত, উচ্চতা এত। ধরো তোমাকে বলে দিলে হচ্ছে 200 গুণন 100। এক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে যে এখানে উইডথ কোনটা, হাইট কোনটা। সো যদি এরকম করে দেওয়া থাকে সবসময় মনে রাখবা প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে উইডথ, এবং পরে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে হাইট। সেক্ষেত্রে এখানে উইডথ কত, উইডথ হচ্ছে 200, এবং হাইট কত, হাইট হচ্ছে 100। আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সেটা হচ্ছে ALT, মানে কি অল্টারনেটিভ টেক্সট। সো অল্টারনেটিভ টেক্সটটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে আমি একটা ইমেজ লোড হইতেছে, লোড হওয়ার আগ পর্যন্ত আমি একটা ছবি লেখা প্রদর্শন করবো, ধরো লোডিং, কামিং সুন, এই টাইপের কিছু একটা লেখা প্রদর্শন করার জন্য আমি যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করবো সেটা হচ্ছে ALT অ্যাট্রিবিউট। ওকে, সো এখান থেকে তোমাদের একটা এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে যে ইমেজের ডিফল্ট অ্যাট্রিবিউট কোনটা, যে ইমেজ ট্যাগে কোন অ্যাট্রিবিউট ছাড়া তার কাজটা করতে পারে না, সেটা কোন অ্যাট্রিবিউট হবে, সোর্স অ্যাট্রিবিউট। সোর্স অ্যাট্রিবিউট ছাড়া ইমেজ ট্যাগ তার কাজ কখনোই করতে পারবে না। এখন তো সাপোজ ধরো আমরা এই ছবিটাই যদি আমি ওয়েবসাইটে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমার কোডটা কেমন হবে। তো বডি, যেহেতু ধরো আমি এটা একটা বডি চিন্তা করে নিয়েছি, এখানে আর যাবতীয় অন্য আর কোনো কিছু নাই, সেক্ষেত্রে আমাদের প্রথমত কোন ট্যাগ নিতে হবে, প্রথমত নিতে হবে হচ্ছে আইএমজি, এবং আইএমজির সাথে আমরা কোন ট্যাগ ডিফল্ট হিসাবে আছে, সোর্স। তো সোর্স সমান কী লিখবো বলছিলাম, ছবিটার নাম এবং ছবিটার টাইপ। নাম কি, ছবিটার নাম হচ্ছে অনলাইন, টাইপ কি .jpg। তো সোর্স সমান কী হবে, online.jpg। তো এগুলো অ্যাট্রিবিউট যেহেতু, সেক্ষেত্রে আমরা কি বলছিলাম যে অ্যাট্রিবিউট কোথায় লেখা হয়, যার অ্যাট্রিবিউট তার ওপেনিং ট্যাগের ভিতরে। দেখো আমি কিন্তু এখানে লেস দেন ব্যবহার করছি, এটা কিন্তু এখন আমি ক্লোজ করি নাই, তার মানে ওপেনিং ট্যাগ এখনও শেষ হয় নাই। আমাকে হাইট এবং উইডথ দিতে হবে, যেহেতু এদিকে জায়গা নেই আমি নিচে লিখলাম উইডথ কত হবে, উইডথ হবে 200। আমরা জানি কি উইডথ প্রথমে থাকে, তারপরে কি থাকে, তারপরে থাকে হচ্ছে হাইট, এবং হাইট সমান কত হবে
100। এই যে আমি ইমেজের ওপেনিং ট্যাগটা কমপ্লিট করলাম। যেহেতু আমার আর কোনো কিছু নাই, সেক্ষেত্রে এখানে কি ক্লোজ হবে, বডি ক্লোজ। ওকে, সো কোনো একটা ছবি সংযোজন করতে হলে তোমাকে এভাবেই তোমার ইমেজ ট্যাগ লিখে ছবিটা অ্যাড করে দিবা। ওকে, এখানে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলা হয় না, সেটা হচ্ছে কি বলছিলাম, এএলটি। তো তুমি যদি চাও যে ভিতরে কিন্তু এএলটি অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারবা, এবং এএলটি সমান লোডিং লিখে দিলেই কিন্তু ছবিটা লোড হওয়ার আগ পর্যন্ত লোডিং লেখাটা প্রদর্শন করবে। এখন আমি জাস্ট তোমাকে দুইটা টাইপ সম্পর্কে বলবো। যে আমরা বলছিলাম কি, যে সোর্সের মধ্যে কি থাকে, সোর্সের মধ্যে পিকচারের নাম থাকে এবং পিকচারে টাইপ থাকে। আমরা দুইটা টাইপ সম্পর্কে একটু দেখি, সেটা হচ্ছে পিএনজি এবং ডট জেপিজি সম্পর্কে। পিএনজির ফুল ফর্ম কি? পিএনজির ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এবং জেপিজি ফুল ফর্ম কি? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। মানে হচ্ছে জেপিইজি। যখন আমরা টাইপ ব্যবহার করি সেটা হচ্ছে জেপিজি টাইপের বা ডট জেপিজি টাইপের হয়ে যায়। সো একটা জিনিস খেয়াল করো, যে আমরা মোবাইলে যে ছবিগুলো তুলি বা ক্যামেরাতে আমরা যে ছবিগুলো তুলি সেগুলো কিন্তু মূলত জেপিজি টাইপের ছবি হয়ে থাকে। তো আমরা একটু আশেপাশে একটু মোবাইলগুলো দেখলে আমরা আসলে জানতে পারি যে একটু ভালো রেজুলেশনের যে ফোনগুলো আছে, সেই ফোনগুলোতে যখন আমরা ছবি তুলি, ছবিটার সাইজ কিন্তু 10 MB 15 MB 20 MB হয়ে যায়, তাই না? তো তোমরা একটু চিন্তা করো যে 10 MBর একটা ছবি যখন আমি ওয়েবসাইটে অ্যাড করব, তখন যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করব, 10 MB কিন্তু লোড হইতে হবে ছবিটা আমার সামনে আসার জন্য। তো 10 MB লোড হইতে হইতে কিন্তু একটু টাইম লাগবে। ইউজার কিন্তু এক্ষেত্রে কী হবে, বিরক্ত ফিল করবে। তো আমরা কী করি, জেপিজি টাইপের ছবিটাকে পিএনজিতে কনভার্ট করি। সো পিএনজিতে কনভার্ট করলে যেটা হয় সেটা হচ্ছে তার সাইজগুলো কি থাকে, ঠিক থাকে। এখানে তার যে রেজুলেশন আছে, রেজুলেশনটা কি 10 MB থেকে 10 KBতে কনভার্ট হয়ে যায়, এবং যেই রেজুলেশন আছে, যে কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটা কিন্তু কোনো প্রবলেম হয় না। সেক্ষেত্রে কি 10 KB লোড হইতে কি আমার বেশিক্ষণ টাইম লাগবে না। তো এখান থেকে একটা 2 মার্কের কোশ্চেন তোমাদের পসিবল। সেটা হচ্ছে যে ধরো উদ্দীপকে তোমাকে একটা কাহিনী বলে দিল, কাহিনী বলে দিয়ে তোমাকে বললো যে তুমি তোমার বন্ধুকে সাজেস্ট করবা যে জেপিজি এবং পিএনজি এই 2 টাইপের ছবির মধ্যে কোন টাইপের ছবিটা সে ব্যবহার করবে। সো অবশ্যই কি পিএনজি টাইপের ছবিটা ব্যবহার করবে, কারণ এখানে তোমার এমবি সাইজ কম লাগতেছে। যেহেতু এমবি সাইজ কম লাগতেছে, সেক্ষেত্রে তার লোডিং টাইমটাও কিন্তু কম লাগতেছে। সো ইউজার কি এখানে খুবই স্যাটিসফাইড হবে যে পিএনজি টাইপের ছবি যখন তুমি অ্যাড করবা। সো আমাদের সবারই কিন্তু ওয়েট করতে বিরক্ত লাগে, তাই না? সো অবশ্যই এখানে আমরা পিএনজি টাইপের ছবি ব্যবহার করব। এ হচ্ছে তোমার ইমেজ ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা। সো এখান থেকে কিন্তু অনেক টাইপের এমসিকিউ আসতে পারে, এখান থেকে অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে, এবং তোমার ওয়েব বডিতেও কিন্তু তোমার ছবি সংযোজনের জন্য এই ইমেজের ভূমিকা অপরিসীম। তোমার এই ট্যাগটা কখনোই তুমি ছাড়তে পারবে না। তোমার HSC 23-এর জন্য তুমি অবশ্যই এই ট্যাগটা মুখস্থ করে ফেলবা, এবং এই ট্যাগটা সম্পর্কে যাবতীয় যা যা আছে সব কিছু আশেপাশ থেকে দেখে একটু রিসার্চ করে নিবা। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিস্ট টপিক। লিস্ট মানে হচ্ছে খুবই গুছানো একটা ওয়েবসাইট তৈরি করতে হলে কিন্তু আমার লিস্ট ট্যাগ ব্যবহার করতে হবে। সো লিস্ট ট্যাগ ব্যবহার করার আগে আমি জাস্ট তোমাদের একটু টাইপ সম্পর্কে বলে দিই। লিস্ট ট্যাগ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কি লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট, এবং এটা একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো অর্ডার লিস্ট আসলে কি? অর্ডার লিস্ট জিনিসটা হচ্ছে যেই লিস্টটা ক্রমিক অনুসারে সাজানো থাকে, যে 1 2 3 বা নাম্বারিং করা থাকবে, তো ক্রমিক থাকবে, ক্রমিক অনুসারে যদি সাজানো থাকে সেটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট। এবং যেটার ক্রমিক থাকবে না বা নাম্বারিং করা থাকবে না সেটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। আমি জাস্ট পাশে একটু লিখে দিই, সেটা হচ্ছে অর্ডারের জন্য, মানে অর্ডার লিস্টের জন্য তুমি যেই ট্যাগটা ব্যবহার করবে সেটা হচ্ছে ওএল ট্যাগ, এবং আনঅর্ডার লিস্টের জন্য যেই ট্যাগটা ব্যবহার করবে সেটা কি ইউএল ট্যাগ। ওকে, এবং লিস্ট যে আইটেমগুলো যাদেরকে নিয়ে আমি লিস্ট সাজাবো, এই লিস্ট আইটেমগুলোর জন্য যেই ট্যাগ ব্যবহার করবা সেটা হচ্ছে কি ট্যাগ এলআই ট্যাগ। যখন আমরা লিস্ট ট্যাগ সলভ করবো সেক্ষেত্রে কিন্তু এই 3টাই লাগবে। এখন আমি একটু পাশে আরেকটা জিনিস লিখে দিতেছি, সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। কার অ্যাট্রিবিউট? অর্ডার লিস্টের। অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট কয়টা? অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট হচ্ছে 2টা। কি কি? একটা হচ্ছে টাইপ এবং আরেকটা কি স্টার্ট। এবং আনঅর্ডার লিস্টের অ্যাট্রিবিউট কয়টা? আনঅর্ডার লিস্টের অ্যাট্রিবিউট হচ্ছে একটা, যেটা হচ্ছে টাইপ। সো এই হচ্ছে মূলত আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের
থিওরিটিক্যাল পড়াশোনা, যেগুলো তোমাদের জানতে হবে। এখন আমি উপরে জাস্ট একটা বডি তোমাদেরকে দিয়ে দিলাম। সাপোজ ধরো এরকম আমি নাম্বারিং করে দিলাম, ধরো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। সো এই যে লিস্টটা আছে এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? অবশ্যই এটা একটা অর্ডার লিস্ট। কারণ কি, যে এটার কী করা আছে, নাম্বারিং করা আছে। তো তোমাকে অবশ্যই ডিসিশন নিতে হবে যে তুমি যে লিস্টটা নিয়ে কাজ করবা সেই লিস্টটা কি অর্ডার নাকি আনঅর্ডার। সো এটা সলভ করার জন্য আমরা প্রথমত কোন টেক লিখবো, বডি। সো এটা ডিসিশন নিয়ে নাও যে এটা কি অর্ডার নাকি আনঅর্ডার। অবশ্যই অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য কি হবে, ওয়েল হবে। ওকে, সো ওয়েল ক্লোজ। ফার্স্ট আইটেমটা কি, ফিজিক্স। সো আইটেমের জন্য আমরা কোন টেক বলছিলাম, লিস্ট টেক। সো এলআই কে হবে, ফিজিক্স, এলআই ক্লোজ। এলআই 2 নাম্বার আইটেম, কেমিস্ট্রি, এলআই ক্লোজ। 3 নাম্বার আইটেম, বায়োলজি, এলআই ক্লোজ। তোমার যতগুলো আইটেম দরকার ছিল সবগুলো দেওয়া শেষ, মানে আমার অর্ডার লিস্টের কাজ শেষ। ওয়েল ক্লোজ। ফাইনালি হচ্ছে কি, বডি ক্লোজ। সো এটা কিন্তু এভাবেই প্রদর্শিত হবে, তাই না? সো অনেকেই বলতে পারো যে ভাইয়া আপনি তো সবই করলেন, কিন্তু এখানে 1 2 3 গেল কোথায়? 1 2 3 তো আমি দিই নাই। সো এটা কিন্তু তোমার দায়িত্ব না। যখনই আমি ওয়েল ব্যবহার করছি সেক্ষেত্রে সে যতগুলো আইটেম পাবে সবগুলার আগে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে নাম্বারগুলো দিয়ে দিবে। যেমন প্রথমটার পজিশন 1 নাম্বার, তারপরটা 2, তারপরটা 3। সেটা অটোমেটিক্যালি তুমি যদি হাজার হাজার লাখ লাখ দাও সেক্ষেত্রে কিন্তু সে নাম্বারটা অটোমেটিক কাউন্ট করবে, সেক্ষেত্রে তোমার দিতে হবে না। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যে কোডটা আছে, নর্মালি কিন্তু আমরা এভাবে না করে এভাবে লিখলেও কিন্তু হইতো। সো বডি আমরা লিখতে পারতাম 1 ডট ফিজিক্স, ব্রেক টেক দিলাম 2 ডট কেমিস্ট্রি, ব্রেক টেক 3 ডট বায়োলজি, বডি ক্লোজ, তাই না? সো আমাকে কিন্তু এভাবে লিখলেও কিন্তু সেম টু সেম এটাই প্রদর্শিত হবে। তাহলে আমরা কেন এই গ্যাঞ্জাময় অর্ডার লিস্ট করব? এটা কোশ্চেন আসতেই পারে তোমাদের, তাই না? সো তোমরা যেই জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে, দেখো আমরা এখানে 2টা বা 3টা লিস্ট করছি, এই জন্য তোমার কাছে মনে হয়েছে যে আমি এটা এভাবে করে ফেলবো। ধরো তুমি 1000 জনের একটা লিস্ট তৈরি করলা, 1000 জনের একটা লিস্ট তৈরি করলা। তুমি ধরো বলা যে ভাই আমি খুবই ঘাটতার, আপনার কথা আমি শুনবো না, আমি এভাবেই 1000 জনের লিস্ট তৈরি করব। তো আমি মেনে নিলাম তুমি 1000 জনের লিস্ট তৈরি করলা। এখন আমরা চাইতেছি কি, আমরা চাইতেছি হচ্ছে 400 নম্বর পজিশনে নতুন কাউকে অ্যাড করব। তো 400 নম্বর পজিশনে যখন আমি নতুন কাউকে অ্যাড করব সেক্ষেত্রে বর্তমানে যে 400 নম্বর পজিশনে অলরেডি একটা আছে তার বর্তমান পজিশন কত হবে, 401-এ চলে যাবে না? এবং 401-এ যে ছিল সে কততে যাবে, 402-এ চলে যাবে। তো এরকম করে করে কি 400 থেকে যারা যারা আছে 1000 পর্যন্ত সবাই কিন্তু এক এক করে পিছাবে। তোমার পক্ষে কি সম্ভব যে সবাইকে এক এক করে পিছানো? সম্ভব না। এরপরে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ধরো আমি এবার কি করলাম, এখানে অ্যাড করলাম, আমি ডিলিট করে দিব। যদি আমি ডিলিট করি, সাপোজ ধরো আমি কি করতেছি, যে 500 নম্বর পজিশনে যে আছে তাকে আমি ডিলিট করে দিব। যদি 500 নম্বর পজিশনে যে আছে তাকে যদি আমি ডিলিট করে দিই, 501 নম্বর পজিশনে যে আছে তার বর্তমান পজিশন কত হবে, 500। 502 নম্বর যে আছে তার বর্তমান পজিশন হবে 501, 3 আসবে 502-এ। সেক্ষেত্রে কিন্তু তোমার পক্ষে খুবই টাফ যে সবগুলোকে একটু 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 করে এডিট করা, তাই না? সো এই কোডের মধ্যে যখন আমরা লিস্ট টেক ব্যবহার করব, আমি যদি চাই যে মাঝের কেমিস্ট্রি লেখাটা মুছে দিলাম, দেখো মুছে দিলাম, তার মানে কি এটার পজিশন অটোমেটিক 1-এ চলে আসছে এবং এটা কিন্তু অটোমেটিক 2-এ চলে আসছে। আমার কিন্তু কোনো প্রকার কোনো এডিট করতে হয় নাই, তাই না? আবার যখন আমি মাঝখানে লিস্টে একটা অ্যাড করে দিব তখন কিন্তু এটার পজিশন অটোমেটিক 2-এ চলে আসবে এবং এটার অটোমেটিক পজিশন কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, তাই না? সো তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে লিস্ট ট্যাগের গুরুত্ব বা লিস্ট ট্যাগ আমরা কেন ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দিতে হবে যে লিস্ট ট্যাগের ফলে আমাদের ইনসার্ট করা মানে কাউকে সহজে অ্যাড করা যায় এবং খুব সহজে কাউকে ডিলিট করা যায়। এক্ষেত্রে কোনো ঝামেলা পোহাইতে হয় না, সেজন্য আমাদের লিস্ট ট্যাগ ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছো। সো আমরা নেক্সট আরেকটা জিনিস দেখব, যেটা হচ্ছে আমরা একটু শর্টকাটে দেখবো, কারণ হচ্ছে যেন আমরা জানি যে তোমরা আগে থেকেই অনেক বা ভালো করে পড়ে আসছো, আমরা জাস্ট একটু আইডিয়া দিয়ে দিয়েছি তোমাদের। আমি এগুলো একটু মুছে দিই। এখন সাপোজ ধরো আমাদের এখানে একটা লিস্ট তৈরি করলাম রোমান সংখ্যায় 1 2 3। সো এটাও কিন্তু একটা অর্ডার লিস্ট। কীভাবে বুঝবো এটা একটা অর্ডার লিস্ট? কারণ কি আমরা এখানে নাম্বারিং করে রাখছি, তো সব কিছুই সেম হবে।
বডি কি হবে ওএল। এবং আমরা দেখো একটু আগে 1 2 3 দিয়ে করছিলাম যে আমরা কিন্তু কোনো প্রকার কোনো টাইপ ব্যবহার করি নাই। তার মানে কি বোঝা গেল? বোঝা গেল যে ওএল দিলে অটোমেটিক্যালি 1 2 3 আসে, কিন্তু অটোমেটিক্যালি তো রোমান সংখ্যায় 1 2 3 আসবে না, তারা তো আর সব কিছু দেখে নেই। তো আমাদের এখানে টাইপ ব্যবহার করতে হবে, যেহেতু ওএল এর অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ, এবং কোথায় হবে? ওএল এর ওপেনিং ট্যাগের ভিতরে হবে। টাইপ কি? নাম্বারটা কি ধরনের নাম্বারিং করা হয়েছে? নাম্বারিংটা করা হয়েছে কি? রোমান সংখ্যা, এই জন্য আমরা কি দিব? আই। তারপর লিস্ট আইটেমগুলো যেভাবে তোমরা শিখছো, 1, আবার লিস্ট 2, লিস্ট ক্লোজ 3, লিস্ট ক্লোজ ওয়েল ক্লোজ বডি ক্লোজ। সেক্ষেত্রে কিন্তু তোমার এটাই প্রদর্শিত হবে। এখন যদি 1 2 3 ছাড়া নাম্বারিংটা করা হয়তো ছোটো হাতের এ, ছোটো হাতের বি, ছোটো হাতের সি দ্বারা, তখন তুমি কি করতা? তখন তুমি জাস্ট আই এর জায়গায় ছোটো হাতের এ বসাই দিতা, নাম্বারিংটা অটোমেটিক এ বি সি চলে আসবে। আবার ধরো এই নাম্বারিংটা ছোটো হাতের এ বি সি ছাড়া তোমাকে দেওয়া হলো বড় হাতের এ বি সি, তখন তুমি কি করবা? এখানে জাস্ট টাইপ সমান বড় হাতের এ দিয়ে দিবা। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের 4 ধরনের নাম্বারিং করা হয়ে গেল। 1 2 3 রোমান সংখ্যায় 1 2 3, তারপর হচ্ছে ছোটো হাতের এবিসি, বড় হাতের এবিসি। জাস্ট টাইপটা চেঞ্জ করলেই কিন্তু আমার নাম্বারিংটা সুন্দর হয়ে যাচ্ছে। আরেকটা অ্যাট্রিবিউট আমাদের বাকি আছে, সেটা কি? অ্যাট্রিবিউট স্টার্ট অ্যাট্রিবিউট। আমরা নাম দেখে বুঝতে পারতেছি যে আসলে স্টার্ট অ্যাট্রিবিউট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে শুরু কোথায় থেকে সেটা বলার জন্য, তাই না? এখন ধরো আমরা শুরু করলাম 5, এটা দিলাম হচ্ছে ধরো টি মিল্ক কাপ। এটা সলভ করার জন্য দেখো, এটা কি প্রথমত তুমি কি ডিসিশন নিবা? এটা অর্ডার নাকি আনঅর্ডার? এটা অবশ্যই একটা অর্ডার লিস্ট। তো আমরা কি নিব? ওয়েল, সরি উপরে আমাদের বডিটা একটা লিখতে হবে, ওয়েল। এবং টাইপ কি হবে? অবশ্যই তোমাকে টাইপ দিতে হবে। যদি নর্মালি 1 2 3 থাকতো সেক্ষেত্রে তোমার টাইপ দেওয়ার প্রয়োজন ছিল না। যেহেতু এখানে নর্মালি না, রোমান সংখ্যায় 1 2 3, তাহলে আমরা কী লিখবো? রোমান সংখ্যার জন্য আমরা আই শিখে আসছিলাম, টাইপ সমান আই দিব। এবং শুরুর যে আইটেমটা কোথা থেকে শুরু হয়েছে? স্টার্ট কয় নাম্বার থেকে? অনেকে কী করো? অনেকে রোমান সংখ্যায় 5 দিয়ে দাও, ঠিক আছে? এটা কিন্তু হবে না। আমরা কি দিব? রোমান সংখ্যার 5 নাম্বার থেকে শুরু করা হয়েছে। টাইপ আই ঠিক আছে, কিন্তু রোমান সংখ্যার 5 নাম্বার থেকে শুরু করা হয়েছে, সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু ভি চলে আসবে। এরপরে আইটেমগুলো তো তোমরা পারো। লিস্ট আইটেম দিয়ে তুমি টি দিয়ে দিলা, লিস্ট ক্লোজ মিল্ক, লিস্ট ক্লোজ, আবার লিস্ট কাপ, লিস্ট ক্লোজ ওয়েল ক্লোজ বডি ক্লোজ। ওকে, সো এ হচ্ছে তোমার অর্ডার লিস্টের টাইপ এবং স্টার্ট অ্যাট্রিবিউট। এক্ষেত্রে তোমাদের আরেকটা প্রবলেম হতে পারে, যেগুলো তোমাদের কাছে অপরিচিত মনে হয়। যেমন ধরো নাম্বারিংটা করা দিল হচ্ছে এ এ, এ বি, এ সি, তাই না? সো এক্ষেত্রে দেখো এ বি সি এরকম করে করে আমরা ধরো জেড পর্যন্ত গেলাম। এখানে কয়টা আসছে? 26টা। তারপরে কিন্তু এ এ, এ বি এভাবে শুরু হয়। তাহলে এ এ ডাবল এর সিরিয়াল কত নাম্বার আসছে? ডাবল এর সিরিয়াল আসছে 27 নাম্বারে। তো আমরা কোথায় চেঞ্জ করব? টাইপ সমান জাস্ট এ অ্যাড করে দিব, এবং স্টার্ট করতে হবে 27 থেকে হবে। সো বড় হাতের ছোটো হাতের দুই ক্ষেত্রেই কিন্তু এই কাজটা সেম, টাইপ যা স্টার্টও তাই। সো অনেকে এই জায়গাটার মধ্যে সবথেকে বেশি ভুল করো। সো এটা একটু খেয়াল রাখবা যে স্টার্ট সবসময় নাম্বারিংই হবে, নাম্বার দিয়ে দেবো, আমরা জাস্ট টাইপটা চেঞ্জ করে দিব। ওকে, সো এ হচ্ছে তোমাদের অর্ডার লিস্ট। সো ক্রমিক অনুসারে সাজানো থাকলে সেটাকে কোন ধরনের লিস্ট বলা হয়? সেটাকে অর্ডার লিস্ট বলা হয়। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা কি? সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট করার আগে আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। যেহেতু নাম্বারিং করা থাকবে না, কিছু তো আমরা দিব। এই যে যদি এরকম ডট আকারে থাকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ডিস্ক। এবং হচ্ছে এরকম একটা সার্কেল দেওয়া থাকবে, অবশ্যই এটা হচ্ছে সার্কেল। এবং এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে স্কোয়ার। সো অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা খেয়াল করছি ডিফল্ট হিসাবে আমি যদি টাইপ ইউজ না করি সেক্ষেত্রে কি আসে? সেক্ষেত্রে আসে হচ্ছে 1 2 3 এগুলো আসে। তো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রেও তো এরকম একটা বৈশিষ্ট্য আছে। সো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ডিফল্ট হিসাবে আসে হচ্ছে ডিস্ক। আমি যদি টাইপ ব্যবহার নাও করি সেক্ষেত্রে কি আসে? ডিস্ক চলে আসবে। যেমন ধরো আমি যদি এখানে একটা বডি তৈরি করি, এরকম বাংলা, ইংলিশ, আইসিটি,
সো এটা কি অর্ডার নাকি আনঅর্ডার? এটা অবশ্যই একটা আনঅর্ডার লিস্ট, কারণ কি এখানে কোনো প্রকারের কোনো ক্রমিক নাই। তাহলে আমরা শুরু যদি করি বডি কোন টেক নিব, ইউএল। টাইপ দেওয়ার তো আমার দরকার নাই, টাইপ তো ডিফল্ট হিসেবে ডিস্ক আসবে। সো ইউএল ক্লোজ। ফার্স্ট আইটেম কে লিস্ট বাংলা, লিস্ট ক্লোজ। সেকেন্ড আইটেম হচ্ছে ইংলিশ, লিস্ট ক্লোজ। থার্ড আইটেম কে আছে আইসিটি, লিস্ট ক্লোজ। যেহেতু সব কাজ শেষ, ইউএল ক্লোজ, বডি ক্লোজ। তো এখানে আমরা কোনো প্রকার কোনো টাইপ ব্যবহার করি নাই। যদি এই নাম্বারিংটা ডিস্ক ইউজ করা ছাড়া যদি এখানে সার্কেল ব্যবহার করা হইতো, তাহলে কোডের কোন জায়গাটায় পরিবর্তন হইতো? কোডের জাস্ট ইউএল ওপেনিং ট্যাগের মধ্যে পরিবর্তন হবে। আমরা কি পরিবর্তন করব? কী হবে এখানে টাইপ, এবং টাইপ সমান আমরা কি দিব? টাইপ সমান দিব হচ্ছে কি এবার সার্কেল। তাহলে কিন্তু সেম টু সেম এরকম প্রদর্শন করবে। আবার যদি আমরা এখানে সার্কেলটা মুছে দিয়ে যদি আমরা এখানে স্কোয়ার দিতে চাই, তাহলে কি হবে? আমরা জাস্ট সার্কেলটা মুছে এখানে কি লিখে দিব? স্কোয়ার লেখা দিব। তাহলে কিন্তু অটোমেটিক্যালি এরকম লিস্ট তৈরি হয়ে যাবে। সো আমি আশা করবো তোমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট বুঝতে কোনো প্রবলেম হয় নাই। সো পরীক্ষায় আসলে খুব ইজিলি তোমরা অর্ডার এবং আনঅর্ডার থেকে অ্যান্সার করতে পারবা। এখন আমরা যে জিনিসটা দেখব, এটা হচ্ছে অর্ডার এবং আনঅর্ডার লিস্টের মিক্স। যে আমাদেরকে দুইটা যদি একত্রে দেওয়া থাকে, এটাকে বলে কি নেস্টেড লিস্ট নিয়ে আমি একটু আলোচনা করব। নেস্টেড লিস্ট, যে আমাকে নর্মালি একটা লিস্ট দেওয়া থাকবে এবং সেই লিস্টের ভিতরে আমি লিস্ট নিয়ে আলোচনা করব। যেমন ধর এরকম রোমান সংখ্যায় আমি দিলাম ফিজিক্সের ভিতরে আমি একটা আনঅর্ডার লিস্ট দিলাম হচ্ছে পার্ট 1 এবং হচ্ছে পার্ট 2। তারপরে ধর আমি দিলাম হচ্ছে কেমিস্ট্রি নিয়ে কোনো ঝামেলা করলাম না। 3 নম্বরে ধরে দিলাম হচ্ছে বায়োলজি, এবং এখানে আমি কি দিব? ধরো বোটানি দিলাম, এবং এবি জুলজি দিলাম। এখানে খেয়াল করো মেইন যে লিস্ট, আমার মেইন লিস্ট কোনটা? রোমান সংখ্যায় 1 2 3, মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হচ্ছে আমার মেইন লিস্ট। এবং ফিজিক্সের ভিতরে আমার কিন্তু আরেকটা লিস্ট আছে, সেটা কি আনঅর্ডার লিস্ট, এবং এটা কি ফিজিক্সের ভিতরে। বায়োলজির ভিতরে আমার একটা লিস্ট আছে, সেটা কি অর্ডার লিস্ট। এটা এবং সম্পূর্ণটা মিলে কিন্তু একটা এই লিস্টের মধ্যে পড়তেছে, তাই না? আমাকে প্রথমত ডিসিশন নিতে হবে যে মেইন লিস্টটা কি ওয়েল, এবং টাইপ কি দেওয়া আছে? টাইপ দেওয়া আছে হচ্ছে টাইপ ইকুয়াল আই। ফার্স্ট আইটেমটা কি দেওয়া আছে? ফার্স্ট আইটেমটা হচ্ছে ফিজিক্স, লিস্ট ফিজিক্স। এখন একটা জিনিস খেয়াল করো, ফিজিক্স কি তুমি ক্লোজ করতে পারবা? ফিজিক্সের ভিতরে সব কাজ কি তোমার শেষ হয়ে গেছে? না, কারণ কি আমার পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু ফিজিক্সেরই আন্ডারে। আমি যদি ফিজিক্সটা একটা ক্লোজ করে দিই, সেক্ষেত্রে কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 বাইরে চলে যাবে, ক্লোজ করা যাবে না। তো ফিজিক্সের ভিতরে যেই লিস্টটা আছে, এটা কি অর্ডার নাকি আনঅর্ডার? আনঅর্ডার। ইউএল, এবং টাইপ কি দিতে হবে? টাইপ সমান সার্কেল। তো ফার্স্ট আইটেমটা কি দেওয়া আছে? ফার্স্ট আইটেমে দেওয়া আছে হচ্ছে পার্ট 1, লিস্ট ক্লোজ। 2 নম্বর আইটেমে দেওয়া আছে কি পার্ট 2, লিস্ট ক্লোজ। দেখো এখন কিন্তু ফিজিক্সের আন্ডারে যে আনঅর্ডার লিস্টটা ছিল, এটার কাজ কমপ্লিট। যেহেতু কমপ্লিট, আমি কি ক্লোজ করব? ইউএল ক্লোজ করব। এবং এই যে আনঅর্ডার লিস্টটা, এটা কার আন্ডারে ছিল? ফিজিক্সের আন্ডারে ছিল না? এখন ফিজিক্সের লিস্ট ক্লোজ করে দাও। ওকে, এখন আসা হচ্ছে দেখো এই যে লিস্ট আমি লিখলাম, এটা কিন্তু মেইন ওয়েলের লিস্ট। তার মানে ফিজিক্সের কাজ তোমার কমপ্লিট। 2 নম্বর আইটেমে কে আছে? 2 নম্বর আইটেমে আছে হচ্ছে কেমিস্ট্রি। আমরা এখানে নর্মালি কেমিস্ট্রি দিয়ে দিলাম। সো কেমিস্ট্রি নিয়ে যেহেতু কোনো ঝামেলা নাই, তার মানে আমি এখানে এলআই ক্লোজ করে দিলাম। থার্ড আইটেমে কি আছে? থার্ড আইটেমে আছে হচ্ছে বায়োলজি। তো আমি কি এখানে বায়োলজি ক্লোজ করতে পারবো? বায়োলজি আমি ক্লোজ করতে পারবো না, কারণ কি বায়োলজির আন্ডারেও আমাকে একটা লিস্ট দেওয়া আছে, এবং বায়োলজির আন্ডারে যে লিস্টটা দেওয়া আছে, এটা কি অর্ডার নাকি আনঅর্ডার? অর্ডার লিস্ট। আমরা এখানে কি নিব? ওয়েল, এবং টাইপ সমান কি হবে? ছোট হাতের এ। এখানে দেখো কত থেকে শুরু করা হয়েছে? ডাবল এ। তাহলে স্টার্ট কত হবে? স্টার্ট হবে 27। তো নর্মালি তুমি এখন আইটেমগুলো দিয়ে দাও, কি হবে? লিস্ট বোটানি, লিস্ট ক্লোজ, লিস্ট জুলজি, লিস্ট ক্লোজ। এখন তুমি কি ক্লোজ করবা আগে? এই দেখো আমরা যে এই ওয়েলটা ওপেন করছি, এটা আগে ক্লোজ করবা। এবং এই যে অর্ডার লিস্টটা, মানে এই সম্পূর্ণটা কার আন্ডারে ছিল? বায়োলজির আন্ডারে। এই যে বায়োলজিতে আমি লিস্ট নিলাম, সেটা ক্লোজ করে দিলাম।
এখন দেখো আমার সম্পূর্ণ কাজটা শেষ, সম্পূর্ণটার জন্য কিন্তু আমি একটা অর্ডার লিস্ট নিয়েছিলাম এই ওয়েল। এখন কি ক্লোজ হবে? এটা ক্লোজ হবে। ফাইনালি তুমি বডি HTML যাবতীয় যা যা ক্লোজ করা দরকার সবগুলো ক্লোজ করে দিবা। তো তোমাদের পরীক্ষায় কিন্তু নেস্টেড লিস্ট আসার পসিবিলিটি অনেক বেশি। সো এই টাইপটা যদি তুমি ভালো করে বোঝা থাকো সেক্ষেত্রে কিন্তু নেস্টেড লিস্ট অ্যান্সার করতে তোমার বেশি একটা প্রবলেম হবে না। সো এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। সো হাইপার লিঙ্ক কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যে লিঙ্কের ক্ষেত্রে, যে আমি যেমন ধরো ফেসবুকে থাকা অবস্থায় আমরা কী করতেছি, ফেসবুক থেকে ইউটিউবে যাইতে পারতেছি, ফেসবুক থেকে আমি নোটিফিকেশনে যাইতে পারতেছি, ফ্রেন্ড রিকোয়েস্টে যাইতে পারতেছি। সো প্রত্যেকটা পেজ কি প্রত্যেকটা পেজের সাথে কানেক্ট। সো আমি একটু শুরুতে বলে দিই, হাইপার লিঙ্কের জন্য আমি যেই ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে কি এ ট্যাগ, এবং এর ওপেনিং এবং ক্লোজিং দুইটা ট্যাগই আছে। যেহেতু ওপেনিং এবং ক্লোজিং দুইটা ট্যাগ আছে, তো এটাকে কোন ধরনের ট্যাগ বলা হয়? এটাকে কন্টেনার ট্যাগ বলা হয়। সো এবং হাইপার লিঙ্কের ক্ষেত্রে দেখো, ইমেজের ক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম কি যে ইমেজের ডিফল্ট অ্যাট্রিবিউট কোনটা? SRC। সো হাইপার লিঙ্কের ক্ষেত্রেও কিন্তু একটা ডিফল্ট অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে কি HREF। এবং HREF এর ফুল ফর্ম কি? হাইপার লিঙ্ক রেফারেন্স। সো HREF অ্যাট্রিবিউট আসলে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যে আমি ধরো কোথাও ক্লিক করলাম, যাব কোথায়, সেটা মূলত কে নিয়ে ক্যারি করে? HREF ক্যারি করে, যে কোথায় যাব। আমি ধরো ইউটিউবে লিঙ্কে ক্লিক করলাম, যাবে কোথায়? ইউটিউবে যাবে। কোথায় যাবে সেটা তোমাকে কোথায় বলতে হবে? HREF এ বলতে হবে যে আমি যাব কোথায়। সো এখন ধরো আমরা একটা খাবারের ওয়েবসাইট তৈরি করব, যেখানে হোম নামক একটা বাটন আছে। আমরা ধরো এই পেজটার নাম দিলাম হচ্ছে myhome.html। তো নর্মালি কী হয় ফেসবুকের ক্ষেত্রে, যে আমরা যখন ফেসবুকের হোম পেজে ক্লিক করি তাহলে এই পেজটাই কিন্তু রিফ্রেশ হয়, এই পেজ থেকে তার অন্য কোনো পেজে যায় না, এই পেজটাই কিন্তু রিফ্রেশ হয়। সো হোম পেজে যখন আমি ক্লিক করব সেক্ষেত্রে কিন্তু ঘুরা ফিরা এই পেজেই আসবে, তাই না? তারপর ধরো আমি ফুড নামক একটা অপশন রাখলাম, যে এখানে খাবারের ছবিগুলো দেখাবে। তো আমি এখানে লিখলাম হচ্ছে ধরো food.html, এখানে food.html থাকবে। তারপরে ধরো আমি রাখলাম হচ্ছে অ্যাবাউট আস নামক একটা অপশন, যেটাতে ক্লিক করলে যাবে কোথায়? যাবে ধরো contact.html এ যাবে। ওকে, সো এখন আমরা নিচে আরেকটা অপশন রাখলাম, সেটা হচ্ছে কি ক্লিক হেয়ার টু ভিজিট আওয়ার ফেসবুক পেজ। তার মানে একটা জিনিস দেখো, সো myhome.html, food.html, contact.html কিন্তু এই ওয়েবসাইটেরই আলাদা আলাদা পেজ। এখানে কি বলছে? ক্লিক হেয়ার টু ভিজিট আওয়ার ফেসবুক পেজ। তার মানে ক্লিক হেয়ারে যখন আমি ক্লিক করব কোথায় চলে যাবে? ফেসবুকে আমাদের একটা পেজ আছে, সেই পেজে চলে যাবে। তো ফেসবুক তো আর আমার না, তাই না? ফেসবুক তো অন্যজনের। সেক্ষেত্রে এটার উপর ভিত্তি করে হাইপার লিঙ্ক হচ্ছে দুই ধরনের ব্যবহার করা হয়। একটা হচ্ছে ইন্টারনাল হাইপার লিঙ্ক, এবং একটা হচ্ছে কি এক্সটার্নাল হাইপার লিঙ্ক। তো ইন্টারনাল হাইপার লিঙ্ক কোনটা? এই যে আমার 3টা ওয়েব পেজ আছে, 3টা একটার সাথে কানেক্ট থাকবে, এটা হচ্ছে ইন্টারনাল, মানে ভিতরে করবে। কিন্তু এক্সটার্নাল কি? ফেসবুক তো আমি বানাই নাই, ফেসবুক অন্যজনের, আমি জাস্ট লিঙ্কটা ইউজ করতেছি। সেক্ষেত্রে এটা হবে কি এক্সটার্নাল হাইপার লিঙ্ক। ওকে, তো আমরা যদি এটা সলভ করি সেক্ষেত্রে একটু খেয়াল করো, আমরা প্রথমে কি লিখব? বডি। সো বডিতে একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথমত কোন বাটনটা নিয়ে কাজ করব? হোম বাটনটা নিয়ে কাজ করব। তো হোম বাটন নিয়ে কাজ করার জন্য আমি হোমে ক্লিক করব, কিন্তু যাব কোথায়? যাব হচ্ছে myhome.html এ। তো আমরা হোম বাটন নিয়ে কাজ করার জন্য আমরা জানি এটা একটা হাইপার লিঙ্ক। সো আমরা কী করব? এবং ডিফল্ট অ্যাট্রিবিউট কি HREF। কোথায় যাব আমি? myhome.html এ যাব, myhome.html এ যাব, myhome.html এ যাব। কোথায় ক্লিক করলে যাব? সো এখন এই ওয়েব পেজটা যদি আমি ওয়েব ব্রাউজারে প্রদর্শন করাতে চাই, তাহলে আমি প্রথমত কোন ট্যাগ লিখব? প্রথমত হচ্ছে বডি ট্যাগ, কারণ আমরা যাবতীয় যা করি সবই বডির মধ্যে করি। ট্যাগ এবং কি হবে HREF। এখন একটা খেয়াল করো, আমরা কোন বাটনটা নিয়ে কাজ করতেছি? হোম বাটনটা নিয়ে কাজ করতেছি। হোমে ক্লিক করলে যাব কোথায়? myhome.html, এই পেজটার মধ্যেই থাকবো। তাহলে HREF এর মধ্যে কি হবে? myhome.html এ যাব, তাই না? কোথায় ক্লিক করলে যাব? হোমে ক্লিক করলে যাব। এখানে হবে হোম এবং হচ্ছে ক্লোজ। ওকে,
মানে আমি মাই হোম ডট HTML যাব, কোথায় ক্লিক করলে যাব, যে এখানে আমি ক্লিক করব সেটা কি এর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝে হবে। তারপর আমাকে একটা ব্রেক ট্যাগ দিতে হবে, কারণ আমাকে নিচের লাইনে যাইতে হবে। আবার href কোথায় যাব, আমি food.html এ যাব, food.html এ যাব, কোথায় ক্লিক করলে যাব, ফুডে ক্লিক করলে যাব, ক্লোজ। তারপরে আবার কে আছে, এখানে আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম, href কোথায় যাব, এবার আমি অ্যাবাউট আসের জন্য contact.html এ যাব, contact.html এ যাব, কোথায় ক্লিক করলে যাব, অ্যাবাউট আসে ক্লিক করলে যাব। তাহলে আমরা এখানে কি লিখব, অ্যাবাউট আস এবং ক্লোজ, তাই না? সো এই ছিল হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। সো ইন্টারনাল লিঙ্কের মধ্যে কি দেখো, আমরা জাস্ট পেজের নামটা বলে দিছি, কিন্তু এখন আমরা যাকে নিয়ে কাজ করবো সেটা কি এক্সটার্নাল লিঙ্ক। সো এক্সটার্নালে তোমাকে কী করতে হবে, আমরা শুরুতে পরে আসছিলাম কি ইউআরএল, সম্পূর্ণ ইউআরএল তোমাকে দিতে হবে। যেমন href ক্লিক হেরে ক্লিক করলে যাবে কোথায়, ফেসবুকে যাবে। তো কী হবে, http://www.fb.com/ তুমি যেই পেজে তুমি যাইতে চাইতেছো সেই পেজটার নাম, এখানে সে যাবে, কোথায় ক্লিক করলে যাবে, শুধুমাত্র ক্লিক হেয়ারে ক্লিক করলে যাবে। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক হেয়ার ক্লোজ। তার মানে ক্লিক হেয়ারে ক্লিক করলে কোথায় যাবে, ফেসবুকে যাবে। তার বাকি লেখাগুলো কিন্তু নর্মাল। তো তুমি লিখবে কি টু ভিজিট, যে তোমাকে নতুন লাইন তৈরি করতে হবে, কোন ট্যাগ, ব্রেক ট্যাগ, আবার ফেসবুক পেজ। শেষ, যেহেতু তোমার কাজ শেষ, তাহলে আমরা কি ক্লোজ করবো, আমরা এখানে বডি ক্লোজ করে দেব। ওকে, সো হাইপার লিঙ্কের ক্ষেত্রে তোমাকে জাস্ট এই জিনিসটাই মনে রাখতে হবে যে href এর কাজ কি, আমি ক্লিক করতেছি কোথায়, আমি যাব কোথায়। সো এই যে আমরা কোডটা করলাম, এটা একটু খেয়াল করে দেখো, আমরা জাস্ট টেক্সটের উপর ক্লিক করছি, আমরা কোনো একটা লেখার উপর ক্লিক করছি, আমি সরাসরি আমার যে টার্গেট লিঙ্ক ছিল সেখানে আমি চলে গেছি। এখন যদি তোমার এখানে লেখা না থাকে, যেমন এরকম যে বর্তমানে যে লেখা না থাকে, তাহলে ভাইয়া কেমন, যদি এরকম একটা ইমেজ দেওয়া থাকে, যে একটা ইমেজ এড করে দিবে তোমাকে, picture.jpg, এবং এই পিকচারটার মধ্যে ক্লিক করলে আমি চলে যাব কোথায়, আমি চলে যাব হচ্ছে ইউটিউবে যাব। ওকে, তার মানে এখন আমি ক্লিক করতেছি কোথায়, পিকচারে, আমি যাব কোথায়, আমি ইউটিউবে যাব। তো এটাও কি একটা হাইপার লিঙ্ক না? এবং কোন ধরনের হাইপার লিঙ্ক, এক্সটার্নাল হাইপার লিঙ্ক, কারণ ইউটিউব তো আর আমার না। তো এটা যখন আমরা সলভ করব, সেক্ষেত্রে আমরা কী লিখব, বডি কী হবে, href কোথায় যাব, আমরা ইউটিউবে যাব। তাহলে এখানে কী হবে, সম্পূর্ণ ইউআরএল হবে http://youtube.com এ যাব, মানে ইউটিউবে আমি যাব, কোথায় ক্লিক করলে যাব, পিকচারে ক্লিক করলে যাব। তো আমরা নর্মালি শিখে আসছিলাম কি, যে যেখানে আমি ক্লিক করব সেটা কি এর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝে থাকবে। তো আমরা কি লিখবো, মাঝে ইমেজটা অ্যাড করবো। তো ইমেজ অ্যাড করার জন্য আমরা শিখে আসছিলাম img ট্যাগ, এবং ডিফল্ট অ্যাট্রিবিউট হিসেবে কী ছিল, সোর্স ছিল, এবং সোর্স ইকুয়াল কী হবে, picture.jpg। এখানে আমি যাব, মানে এটাই আমি ক্লিক করব, যাব কোথায়, ইউটিউবে যাব, ক্লোজ, বডি ক্লোজ। ওকে, সো হচ্ছে তোমাদের ইমেজে ক্লিক করলে আমি যেই লিঙ্কে যাব, সেই লিঙ্কে যাওয়ার জন্য HTML ভাষায় একটি কোড। সো এই টপিকটা কিন্তু তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। যে উদ্দীপকে তোমাকে বলে দিতে পারে এমন একটা ইমেজ অ্যাড করা আছে, এবং এই ইমেজ অ্যাড করলে আমরা এই লিঙ্কে চলে যাব। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবা যে ইমেজটা কী হবে, এর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝে হবে। অনেকে কী করে, অনেকে করে হচ্ছে কি ইমেজটা উপরে আগে অ্যাড করে, তারপর সে নিচে যায় লিঙ্ক অ্যাড করে, এটা কিন্তু কখনোই হবে না। ঠিক আছে, সো এই জিনিসটা খুবই ভালো করে, এবং হাইপার লিঙ্ক টপিকটা খুব ভালো করে আশা করি বুঝতে পারছো। তো পরীক্ষায় তোমাদের এই টপিকটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং অনেক বেশি কাজে আসবে তোমাদের এই টপিকটা। ফাইনালি যেই টপিকটা এই অধ্যায়ের সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এবং যেটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে টেবিল ট্যাগ। সো আমরা দেখো এখানে অনেকগুলো ট্যাগ লিখে রাখছি। সো টেবিল ট্যাগ নিয়ে আমরা সলভ করার আগে যে ট্যাগটা লাগবে আমাদের, সেটা হচ্ছে টেবিল ট্যাগ অবশ্যই। সো টেবিলের জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করব, এবং একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে টেবিল ট্যাগ নিয়ে যখন আমরা কাজ করব, তখন অবশ্যই সারি ভিত্তিক কাজ করব। আমরা সারি নিয়ে কাজ করব, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি কলামগুলো চলে আসবে। সো আমরা কলাম নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। সো সারি নিয়ে কাজ করার জন্য আমরা যেই ট্যাগটা ব্যবহার করব, সেটা হচ্ছে TR, মানে হচ্ছে টেবিল রো। ওকে, এরপরে যেটা আছে সেটা কি, টেবিল সেল এবং টেবিল
ডাটা বা টেবিল সেল বা টেবিল ডাটা। সেল বলতে আসলে কী বোঝাইতেছে, প্রত্যেকটা বক্স, এক একটা বক্স। যেমন হচ্ছে প্রথম সারিতে কয়টা বক্স আছে, 3টা বক্স আছে। সেই 3টা বক্সের জন্য আলাদা আলাদাভাবে আমি 3টা টিডি ব্যবহার করব। সো টেবিল সেলগুলো হচ্ছে এক একটা বক্স। এবং কি টেবিল হেডিং, সো দেখো টেবিল হেডিং এবং টেবিল সেল দুইটার কাজ কিন্তু সেম, শুধুমাত্র দেখো উপরের যে আইডি লেখাটা এটা মূলত কী রিপ্রেজেন্ট করতেছে, এই কলাম বরাবর নিচে যা যা থাকবে সবই কিন্তু আইডি থাকবে, নেম বরাবর নিচে যা যা থাকবে সবই নেম আইডি নাম থাকবে, এবং রেজাল্ট বরাবর যেগুলো থাকবে সবই রেজাল্ট হবে, ঠিক আছে। সো এটা মূলত কী হিসাবে কাজ করতেছে, হেডিং হিসেবে কাজ করতেছে, মানে শিরোনাম হিসেবে কাজ করতেছে। সো যখন আমরা টিএস ব্যবহার করব তখন কিন্তু শুধুমাত্র প্রথম সারিতে টিএস ব্যবহার করব, নিচের আর কোনো সারিতে টিএস আমি ব্যবহার করব না। নিচের সবগুলো সারিতে কী ব্যবহার করব, টিডি ব্যবহার করব। মাঝে মাঝে আমরা প্রথম সারিতেও টিএস ব্যবহার করব না। টিএস কখন ব্যবহার করব, যখন প্রথম সারিতে সবগুলা লেখা বোল্ড থাকবে এবং আমরা বুঝতে পারবো যে এগুলা নিচের যে কলাম আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করতেছে, তখন আমি টিএস ব্যবহার করব, ঠিক আছে। তো টেবিলের আরেকটা জিনিস সম্পর্কে জানতে হবে, টেবিলের ডিফল্ট অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার, ঠিক আছে। তো বর্ডার আসলে কি, এই যে আমরা যে দাগগুলা দিছি এই দাগগুলা বোঝানোর জন্য আমাকে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। বর্ডার সমান যদি আমি 1 দেই, এর মানে হচ্ছে এরকম একটা চিকন একটা দাগ হবে। সো বর্ডার অ্যাট্রিবিউট যদি আমি ভ্যালু যদি 2 দিই, তার মানে 1-এর তুলনায় আরেকটু মোটা আসবে, 3 দিলে 2-এর তুলনায় আরেকটু মোটা আসবে। তো বর্ডার সবসময় তোমরা কি 1 ফিক্স রাখবা, যে 1 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এবং সব থেকে চিকন আকারে দেখাবে। তো দেখো আমরা পাশে একটা টেবিল লিখে রাখছি। যদি আমরা এই টেবিলটা সলভ করতে যাই, প্রথমত আমরা কোন টেক লিখব, প্রথমত আমরা লিখব হচ্ছে বডি ট্যাগ। বডির মধ্যে আমরা কি বলছিলাম, টেবিল নিয়ে কাজ করার জন্য টেবিল ট্যাগ নিতে হবে এবং ডিফল্ট অ্যাট্রিবিউট হিসেবে বর্ডার নিতে হবে। কারণ কি, দাগগুলো আসবে না, যদি তুমি বর্ডার অ্যাট্রিবিউট না নাও দাগগুলো আসবে না। তো বর্ডার এবং বর্ডার সমান কী লিখবো আমরা, 1। এই লাইনটা মুখস্থ, টেবিল বর্ডার সমান 1। এখন খেয়াল করো, আমরা প্রথম সারি নিয়ে কাজ করবো। প্রথম সারি নিয়ে কাজ করার জন্য আমরা কোন টেক নিব, TR। দেখো প্রথম সারি শুরু, প্রথম সারি শুরুর পর আমরা ফার্স্ট সেলে যাব, প্রথম সেলের TH, ওকে। কাকে নিব, আইডি, প্রথম সেল কমপ্লিট, TH ক্লোজ। আমি এখান থেকে হচ্ছে 2 নাম্বার সেলে যাব, আবার কি হবে, TH নেম, TH ক্লোজ, 2 নাম্বার সেল কমপ্লিট। এখন আমি 3 নাম্বারে যাব, TH রেজাল্ট, TH ক্লোজ। প্রথম সারি শেষ, যেহেতু প্রথম সারি শেষ আমাকে প্রথম TR কি করতে হবে, ক্লোজ করতে হবে। তারপর আমি অটোমেটিক্যালি কয় নাম্বারে যাব, 2 নাম্বার সারিতে যাব। তোমরা আমাকে 2 নাম্বার TR ওপেন করতে হবে। এখন কি বলছিলাম, এগুলো আমরা কি ব্যবহার করব, TD ব্যবহার করব। সো TD প্রথম কে আছে 1, TD ক্লোজ। তারপর আমি এখান থেকে কোথায় যাব, এখানে যাব, আবার TD A TD ক্লোজ, আবার TD এখানে হবে কি 5.00 TD ক্লোজ। যেহেতু 2 নাম্বার সারিও আমার শেষ, তার মানে 2 নাম্বার সারির যে টিআরটা নিয়েছিলাম সেই টিআর কি করব, আমি ক্লোজ করে দিব। তারপরে আমাকে এই সারিতে যাইতে হবে, তখন আমি কি করব, আবার টিআর নিলাম, ফার্স্ট TD 2 TD ক্লোজ। আমি এখান থেকে আবার এখানে যাব, TD AB TD ক্লোজ, TD 4.50 TD ক্লোজ। যেহেতু 3 নাম্বার সারিও তোমার কমপ্লিট, তুমি কি ক্লোজ করে দিবা, টিআর ক্লোজ করে দিবা। এবং ফাইনালি যেহেতু পুরোটা টেবিল তোমার কমপ্লিট, এই যে শুরুতে আমি টেবিলটা একটা ওপেন করছি, সেই টেবিলটা আমি কি করে দিব, ক্লোজ করে দিব এবং হচ্ছে বডি ক্লোজ করে দিব। খুবই ইজি হচ্ছে টেবিল ট্যাগ। আমার মনে হয় যে HTML যতগুলো ট্যাগ আমরা আজকে আলোচনা করছি সবগুলো থেকে সহজ কিন্তু টেবিল ট্যাগ, তাই না। আমি জাস্ট 3-4টা ট্যাগ মনে রাখলেই কিন্তু খুব ইজিলি একটা সারি শেষ করে কিন্তু আমি টেবিলটা শেষ করে দিতে পারবো। তো তোমাদের টেবিল ট্যাগটাই খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এখান থেকে আমাদের বিস্তারিত আলোচনা হবে। আশা করি এই টেবিলটা বুঝতে পারছো। যদি এটা বুঝো সেক্ষেত্রে আমরা আরেকটা টেবিল প্র্যাকটিস করব এবং সেখানে একটু ডিফারেন্ট হবে। একটু ডিফারেন্ট বলতে কেমন, ধরো তোমাকে এরকম একটা টেবিল দেওয়া আছে, এরকম একটা টেবিল দেওয়া আছে, উল্টাপাল্টা করে দেওয়া আছে। তো মানগুলো যদি আমি দিয়ে দিই 1 2 3 4 5 6 এরকম ধরো। তো আমরা এখানে আমি জাস্ট আরেকটা লিখে রাখলাম, এই হচ্ছে টেবিল। তো এই যে টেবিলটা এবং প্রিভিয়াস যে টেবিলটা আমরা সলভ করছি, দুইটা কি এক ছিল, দুইটা কিন্তু
এক ছিল না, এখানে কি আলাদা আলাদা করা আছে। সো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে রো স্প্যান সম্পর্কে এবং আরেকটা কি কল স্প্যান সম্পর্কে আমরা জানতে হবে। তো রো স্প্যান এবং কল স্প্যান কার অ্যাট্রিবিউট? দুইটা একত্রে অ্যাট্রিবিউট হচ্ছে টেবিল ডাটার অ্যাট্রিবিউট। ওকে, সো টেবিল ডাটা হিসেবে রো স্প্যান ব্যবহার করা হবে এবং টেবিল ডাটা হিসেবে কি কল স্প্যান ব্যবহার করবে। সো এই ক্ষেত্রে যদি তোমাদের টেবিলের চেহারাটা এরকম থাকে, তোমরা শর্টকাটে যে জিনিসটা করবা সেটা হচ্ছে দাগগুলোকে একটু মিলাই নিবা। যেমন এই দাগটা এখান পর্যন্ত আসবে এবং এই দাগটাও কি ঘুরা ঘেরা এখান পর্যন্ত আসবে। এটা যেহেতু এখান থেকে শুরু হয়েছে এখানে যা শেষ হওয়ার কথা ছিল এবং এটা এখানে আসছে এবং এটা কি এখানে আসছে, তাই না? তো একটা জিনিস খেয়াল করো, সারি কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা সারি হয়েছে এবং কলাম কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, তাই না? তো এক্ষেত্রে কিন্তু দেখো আমরা ম্যাথ যদি সলভ করি সেক্ষেত্রে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। তো আমরা যখন টেবিল নিয়ে কাজ করব, টেবিল বর্ডার 1, এবং এটা আমরা কি বলছিলাম? মুখস্থ বলছিলাম যে টেবিল বর্ডার 1 আমরা মুখস্থ লিখে ফেলবো। এরপর একটা জিনিস দেখো, আমরা বাইরে থেকে জাস্ট একটা জিনিস অ্যাড করছি, এখানে কি টেবিলটা অ্যাড করছি না? সো টেবিলটার জন্য টেবিলের উপরে এর এখানে লেখাটার প্রদর্শন করার জন্য আমরা যেই ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্যাপশন ট্যাগ। সো ক্যাপশন কি লিখবো এখানে? টেবিল ক্যাপশন ক্লোজ, তাই না? এখন দেখো আমরা সারি নিয়ে কাজ করবো বলছিলাম, আমরা এই সারিতে ধরো গেলাম টেবিল রো, এই সারিতে যখন গেলাম এই ঘরটাতে কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। তো আমরা এখানে কি দিব? টিডি, নর্মালি আমরা 1 দিয়ে দিলাম, টিডি ক্লোজ। এখন খেয়াল করো যে এই যে ঘরটা, এই ঘরটা এদিকে যাবে, এদিকে যাবে। তো 2 নাম্বার যে ঘরটা আছে সে কয়টা ঘর দখল করে রাখছে? এটা জিনিস দেখো, সারি হিসেবে যদি আমি চিন্তা করি 2টা দখল করছে না? এবং যদি আমি কলাম হিসেবে চিন্তা করি সে কিন্তু এখানে 2টা কলাম দখল করে রাখছে, তাই না? তো এখানে খেয়াল করো, যদি আমরা এটা করতে চাই তাহলে আমাদের রো স্প্যান যে কয়টা সেলকে সে একত্রে করছে সারি ওয়াইজ, সারিতে সে কয়টা সেলকে একত্রে করছে? 2টা। তো রো স্প্যান এখানে কয়টা হবে? রো স্প্যান হবে 2টা। এবং কলাম সে কয়টা একত্রে করছে? কলামও সে করছে কয়টা? 2টা। তাহলে কল স্প্যান কয়টা হবে? কল স্প্যান ইকুয়াল 2। আমরা যে সেলটা বানাইলাম, মাত্র জাস্ট আমরা সেলটা বানাইলাম যেখানে কি 2টা রো একত্রে করা থাকবে, 2টা কলাম একত্রে করা থাকবে এবং কন্টেন্ট আকারে কে আছে? কন্টেন্ট আকারে আছে হচ্ছে 2, টিডি ক্লোজ। ধরো আমরা এই সারি দিয়ে ঢুকলাম, এদিক দিয়ে যাই, এদিক দিয়ে জাস্ট বের হয়ে গেলাম। 2 নাম্বার সারি তোমার প্রথম সারি কমপ্লিট, এই জন্য টিআর ক্লোজ। এখন আসা হচ্ছে 2 নাম্বার সারি, আমরা এই দিক দিয়ে যাব। এখানে যাওয়ার পর এই ঘরে যখন আমি আসলাম তখন আমি কি দেখতেছি? সেও 2টা ঘর দখল করে রাখছে এবং যেই 2টা ঘরকে দখল করছে 2টা কি আলাদা আলাদা সারিতে। সারি হওয়ার কারণে আমরা কি লিখবো? টিডি রো স্প্যান সে কয়টা ঘরকে একত্রে করছে? 2টা ঘরকে একত্রে করছে। কন্টেন্ট আকারে কে আছে? কন্টেন্ট আকারে আছে হচ্ছে 3, টিডি ক্লোজ, তাই না? এই ঘরতে আমরা এই ঘরে যাব। দেখো এই ঘর কিন্তু অলরেডি আমি আগে বুকিং করে দিয়ে আসছি, সো এই ঘর নিয়ে কোনো কাজ হবে না। আমরা এই করতে এই ঘরে আসবো, এই ঘরেও কিন্তু আমি আগে বুকিং করে দিয়ে আসছি, যেহেতু দিয়ে আসছি এই ঘর নিয়েও কোনো কাজ হবে না। তার মানে আমার 2 নাম্বার সারি কমপ্লিট। সাপোজ ধরো আমি এদিক দিয়ে বের হয়ে গেলাম, তারপরে আমি এই সারিতে আসবো আবার টিআর। এই যে ঘরটা, এই ঘরটা কি আমি একটু উপরে সারিতে কি বুকিং করে দিয়ে আসছি না? বুকিং করে দিয়ে আসছি। তো আমরা কি করব? এই সারি থেকে আমরা এই কলাম থেকে আমরা এই কলামে চলে আসবো। এই কলামে আসার পর তুমি কি দেখতেছো? 2টা কলামকে সে একত্রে করছে না? যদি এদিক দিয়ে আমরা দাগ দিই একটা, 2টা কলামকে সে একত্রে করছে এবং যেই 2টা কলামকে একত্রে করছে সে কি রো স্প্যান হবে। তার মানে এখানে কি হবে? টিডি রো স্প্যান ইকুয়াল কয়টা করছে? 2টা করছে, কন্টেন্ট আকারে 5, টিডি ক্লোজ। তাহলে এখান থেকে এখানে আসবো, এখানে আসার পরও কি সেম, সে 2টা কলামকে সারিকে একত্রে করে রাখছে। তো টিডি রো স্প্যান ইকুয়াল 2, 6, টিডি ক্লোজ এবং টিআর ক্লোজ। আমরা এদিক দিয়ে বের হয়ে গেলাম। ফাইনালি হচ্ছে আমার লাস্ট সারি। সো এই সারিটা নিয়ে সলভ করার জন্য আমরা কি লিখবো? এখানে আমরা যাচ্ছি, এখানে সাইডে একটু লিখে দিলাম টিআর এবং এই সেলটাতে কিন্তু কোনো ঝামেলা নাই, টিডি 4, টিডি ক্লোজ এবং টিআর ক্লোজ। যেহেতু আমার সব সারি কমপ্লিট, সো এখানে কি ক্লোজ হবে? টেবিল ক্লোজ হবে। সো এই হচ্ছে আমাদের রো স্প্যান এবং কল স্প্যান অ্যাট্রিবিউটের কাজ। সো তোমাদের কিন্তু এরকম টেবিলে আসবে, খুব বেসিক টেবিল আসার পসিবিলিটি অনেক কম। সো রো স্প্যান এবং কল স্প্যান ব্যবহার করে যে টেবিলগুলো ব্যবহার করা হয়, এই টেবিলগুলোই কিন্তু মূলত তোমাদের আসে থাকে। যাদের
মাহবুবুর রহমানের বই আছে, তোমরা খেয়াল করবা তোমাদের বইয়ে কিন্তু অনেকগুলো টেবিল ব্যবহার করা হয়েছে এবং রো স্পেন এবং কল স্পেন নিয়ে। তোমরা যদি ওই বই থেকে প্র্যাকটিস করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই টপিকটা কোনো কনফিউশন থাকবে না। এবং যাদের মাহবুবুর রহমান স্যারের বই নাই তারা চেষ্টা করবা আশেপাশের বন্ধুবান্ধবের কাছ থেকে ওই টেবিলগুলো কালেক্ট করা এবং নিজেরা বাসায় সলভ করা, তাইলে কিন্তু এই টপিকটাই খুবই ইজি হবে তোমার জন্য। লাস্ট আরেকটা টেবিল দেখে এই অধ্যায়টি শেষ করব। সো এখানে আমরা প্রথমত কি খেয়াল করতে বলছিলাম টেবিলের যে দাগগুলা শেষ পর্যন্ত গেছে কি না। যেমন এই দাগটা এখান পর্যন্ত আসবে, এই দাগটাও এখান পর্যন্ত আসবে, এটা এখান পর্যন্ত আসবে, এবং এই দিক থেকে যদি আমি চিন্তা করি এই দাগটা এখান পর্যন্ত আসবে এবং এটাও এখান পর্যন্ত আসবে। এই দাগটাও কিন্তু এখান পর্যন্ত গেছে, তাই না? তো আমরা দেখো প্রথম সারি নিয়ে যখন কাজ শুরু করব আমরা কি করব, টেবিল বর্ডার ইকুয়াল কত হবে, টেবিল বর্ডার সমান 1 হবে। আমরা যখন ফার্স্ট সারি নিয়ে কাজ শুরু করলাম টি আর, সো টি আর নিয়ে কাজ শুরু করার পর আমরা প্রথমত কি এই ঘরে যাব এবং এই ঘরে যাওয়ার পর দেখি আমার কোনো ঝামেলা যেহেতু নাই আমি নর্মালি স্টুডেন্ট নেম লিখে দিলাম, টিডি ক্লোজ। 2 নাম্বার টিডি। সো এই ঘরে যখন আসছি তখন একটু জিনিস খেয়াল করো, এখানে একটা সেল, এখানে একটা সেল, এখানে একটা সেল, 3টা সেল আছে এবং 3টা সেল কিন্তু আলাদা আলাদা কলামে আছে, একই সারিতে কিন্তু কলাম কিন্তু আলাদা। যেহেতু আলাদা আলাদা কলামে আছে তাহলে আমি কী করবো, কল স্পেন করব। কল স্পেন সমান কয়টাকে একত্রে করছি আমি, 3টাকে একত্রে করছি। কী হবে এখানে, কম্পালসারি টিডি ক্লোজ। এবং আমরা যেহেতু 3টা সেল এখানে আমরা চলে আসবো, এখানে কী হবে টিডি অপশনাল এবং হচ্ছে টিডি ক্লোজ। যেহেতু আমরা এদিক দিয়ে এখন বের হয়ে যাব, প্রথম সারি কমপ্লিট। যেহেতু প্রথম সারি কমপ্লিট আমি এখন 2 নাম্বার সারি, দেখো এটা কিন্তু হচ্ছে 2 নাম্বার সারি, আমি 2 নাম্বার সারি নিয়ে কাজ শুরু করলাম। তো 2 নাম্বার সারিতে যখন আমি এই সেলে যাব, এইখানে আসার পর কি দেখতেছো যে এখানে 1টা 2টা 3টা সেলকে সে একত্রে দখল করে রাখছে এবং 3টা সেল কিন্তু আলাদা আলাদা সারিতে। সারি হওয়ার কারণে তুমি এখানে কি দিবা, টিডি রো স্পেন দিবা। রো স্পেন কয়টা, 3টা। কয়টা কে দখল করে রাখছে, নুমান দখল করে রাখছে। সো টিডি ক্লোজ। তো এখান থেকে আমরা কোথায় চলে আসবো, এখানে চলে আসবো। এখানে আসার পরও কিন্তু সেম কাহিনী, ফিজিক্সও কিন্তু 3টা ঘর দখল করে রাখছে। তো টিডি রো স্পেন কয়টা, সে 3টা ঘর দখল করছে, ফিজিক্স টিডি ক্লোজ। সেমভাবে কেমিস্ট্রি করে যাওয়ার পর তুমি কিন্তু সেম দেখবা যে কেমিস্ট্রিও 3টা ঘর দখল করে রাখছে। তো আমরা এখানে কী করবো, টিডি রো স্পেন ইকুয়াল কেমিস্ট্রি টিডি ক্লোজ। কেমিস্ট্রির পর আমরা কোথায় আসবো, বায়োলজিতে আসবো। বায়োলজিও সেম, টিডি রো স্পেন ইকুয়াল 3 বায়োলজি টিডি ক্লোজ। এবং বায়োলজির পরে আমরা কোথায় যাব, বাংলাতে যাব। বাংলাতে কোনো ঝামেলা নাই, টিডি নর্মালি বাংলা লিখবো, টিডি ক্লোজ। যেহেতু আমার শারীর কাজ শেষ, এখানে আমি কি ক্লোজ করব, টিআর ক্লোজ করে দিব। এরপরে খেয়াল করো আমরা এখন এই সারিতে যাব। এখন এই সারিতে এই ঘর তো তুমি বুকিং করে দিয়ে আসছো, এটাও বুকড, এটাও বুকড, এটাও বুকড। আমরা সরাসরি কোথায় চলে যাব, ইংলিশে চলে যাব। তাহলে এখানে আমরা নেক্সট টিআর নিলাম, ইংলিশে কোনো ঝামেলা নাই, ইংলিশ টিডি ক্লোজ। আর যেহেতু কোনো সারি কাজ নাই তার মানে আমি দিক দিয়ে বের হয়ে গেলাম। এখন লাস্ট সারি, এই ঘর বুকিং 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 বুকিং। সো আমরা সরাসরি কোথায় চলে যাব, আইসিটির ঘরে চলে যাব। সো টিআর টিডি আইসিটি টিডি ক্লোজ, টিআর ক্লোজ। এবং ফাইনালি হচ্ছে কি ক্লোজ হবে, টেবিল ক্লোজ হবে। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের টেবিল রো স্পেন এবং কল স্পেন নিয়ে বিশেষ একটা টেবিল। এবং এই টেবিলটা কিন্তু তোমাদের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসছে। সো এরকম টাইপের টেবিলই কিন্তু তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার মধ্যে আসবে। ওকে, সো এখন এই টেবিলের মধ্যেই কিন্তু তোমার এখানে যদি অর্ডার লিস্ট দিয়ে দেয় এবং ধরো বাংলার জায়গায় তোমাকে একটা ছবি অ্যাড করতে বলা হলো, তাহলে আশা করি তুমি এখানে খুব ইজিলি ছবিটা অ্যাড করতে পারবে। কারণ আমি প্রিভিয়াসলি কিন্তু সবগুলো টপিক বিস্তারিত আলোচনা করছি। তুমি জাস্ট কি করবা, সেলের ভিতরে ছবিটা অ্যাড করে দিবা। তোমার কাছে লিঙ্ক দেওয়া হলো, ছবিটা সেলের ভিতরে তুমি জাস্ট লিঙ্কটা অ্যাড করে দিলা, তাই না? তো যদি তুমি সবগুলা ট্যাগ খুব ভালোভাবে বোঝা থাকো, সবগুলা ট্যাগ যদি খুব ভালোভাবে খেয়াল করে এখানে খাতায় লিখে নোট করে রাখো, তাহলে কিন্তু HTML অধ্যায় থেকে তোমার মার্ক কাটা যাওয়ার কোনো পসিবিলিটি নেই। যখন একটা টেবিল আসবে তুমি যখন এভাবে অ্যান্সার করে দিবা, তাহলে কিন্তু স্যার ইচ্ছা করলেও তোমার মার্কগুলা কাটতে পারবে না। সো আশা করব তোমরা এই অধ্যায় থেকে খুব ভালোভাবে পড়াশোনা করবা এবং এই অধ্যায়ের যতগুলো ট্যাগ আমি পড়াইছি সবগুলো ট্যাগ বাসায় নোট করে বারবার রিভিশন দিবা। সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষায় এই অধ্যায় থেকে 10-এ 8 পাওয়ার পসিবিলিটি
অনেক বেশি থাকবে। সো ততদিন পর্যন্ত ভালো থাকো, নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।